কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। বলেছিলাম 15 রোজার পর থেকে ঈদ ক্রমাগত কাছে আসতে থাকে। প্রত্যেকটা দিনই মনে হয় ঈদের দিন। আমরা নিশ্চয়ই অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছি আত্মীয় স্বজনের সাথে দেখা করার, পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেবার, এবং চমৎকার চমৎকার কিছু মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে সামনে। আমরা এরকম একটা সময় ভূত.com আপনাদের সামনে নিয়ে হাজির করেছি এবং আশা করছি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, কেউ হয়তো স্টেশন থেকে আমাদেরকে শুনছেন, কেউ হয়তো এখনও বাসা থেকে আমাদেরকে শুনছেন, কেউ হয়তো যাত্রা পথে শুনছেন, কারণ অনেকেই আমি শুনেছি যে রওনা দিয়ে দিয়েছেন, অনেকেই রওনা দিচ্ছেন, যাচ্ছেন বাড়িতে। তো এই সমস্ত সময়গুলো, এই সমস্ত মুহূর্তগুলোতে যত জ্যাম থাকুক, যত কষ্ট থাকুক এবং যাই ঘটুক না কেন, এগুলো সবসময়ই আনন্দের স্মৃতি হয়ে সারা জীবন আমাদের মনে গেঁথে থাকে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। আজকের প্রথম ঘটনাটি শুরু করব, তার আগে জানিয়ে দিই rasel.bhoot.com@gmail.com এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। এখানে বেশি করে ঘটনা পাঠান। ঈদের বেশ কিছু এপিসোড আমাদের করার পরিকল্পনা রয়েছে এবং ঈদ থেকে যখন আপনারা ফিরবেন সেই সময়ও আমরা আপনাদের বেশ কিছু উপহার দিতে চাই ঘটনা। সেই জন্য আমি বলবো যে আপনারা দয়া করে আমাদেরকে হতাশ করবেন না, বেশি বেশি করে ঘটনা পাঠিয়ে দেবেন। অলরেডি অনেক ঘটনা পেয়েছি এবং সেই ঘটনাগুলো কি যে অসাধারণ, আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করব সেই সব। আমি শুরু করছি আজকের একটি ঘটনা, ভালো লাগবে আশা করি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার পরিচিত এক বড় ভাইয়ের মামাতো বোনের কাছ থেকে। আপুর নাম রাফিয়া, তিনি বর্তমানে আমেরিকার বাসিন্দা। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের ভয়াবহ ঘটনার দিকে অগ্রসর হই, যা রাফিয়া আপু আমেরিকা থেকে আমার সাথে শেয়ার করেছেন। ঘটনার ভেতর থাকা ভুল ত্রুটির জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম রাফিয়া মেহনাজ। আমার জন্ম চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার কোনো একটা স্থানে। আমি আজ আপনাদের সাথে আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে এসেছি। এই পৃথিবীতে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি জাদুর মাধ্যমে আমার জীবনকে এক কঠিন নরকে পরিণত করেছে। আজ ওই ঘটনার প্রায় 15টি বছর পেরিয়ে গেলেও সে আমার পেছনে লেগেই আছে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাতেও যখন কাজ হলো না তখন আমি তাকে হুমকিও দিয়েছি, তার কাছে ক্ষমা চেয়েছি, সব ধরনের চেষ্টা আমি করেছি, কিন্তু সে কোনোভাবেই পিছপা হয়নি। আর এটা শুনে আপনারাও হয়তো অবাক হবেন, কারণ তিনি আমার স্বামী। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, তিনি এখনও আমার স্বামী। আমি অনেকবার তালাকের চেষ্টা করেছি, কিন্তু সে নানা কৌশলে বিষয়টাকে বারবার এড়িয়ে যায়। আদালতে গিয়ে এমন নাটক করে যার ফলে বিচারক তাকে আমাদের মাঝে সমস্যাগুলো সমাধানের জন্য আরও একটা সুযোগ দেয়। এখন অনেকের মনেই আমাকে নিয়ে নানা প্রকার ভ্রান্ত ধারণার উদয় হবে। কেউ কেউ ভাববেন আসলে সমস্যা আমারই, আমি কারো ঘরের বউ হয়ে থাকতে পারিনি। আমি সেসব মানুষের কাছে অনুরোধ করব, দয়া করে আমার ঘটনাটি আগে মন দিয়ে শুনুন, পরে না হয় আমার ব্যাপারে মন্তব্য করবেন। আমার আগের 3 বিয়েতে আমার কোনো সন্তান হয়নি, কিন্তু আমার এই চতুর্থ স্বামীর সঙ্গে, যাকে আমি প্রায়ই রাগের মাথায় কুকুর বলে ডাকি, তার সাথে আমার 3টি সন্তান আছে। আমি তাকে কুকুর বলায় হয়তো অনেকেই খারাপ ভাবছেন আমাকে, কিন্তু যখন আপনারা পুরো ঘটনা শুনবেন তখন বুঝতে পারবেন আমি তাকে কুকুর বলে অন্যায় করেছি কি করিনি। আমার পেছনের গল্পটা আসলে কি, কেন আমার 4টি বিয়ে হলো, সেসব প্রশ্নের উত্তর আমি এক এক করে দিচ্ছি। আমার বাবা নরওয়েতে প্রায় 10 বছর ছিলেন। তিনি 15 বছর বয়সে পড়াশোনার জন্য নরওয়েতে চলে গিয়েছিলেন।
কারণ বাবার চাচারা সেখানেই থাকতেন। এই কারণে আমার দাদা দাদি তাকে অনুমতি দিয়েছিলেন নরওয়েতে যাওয়ার, নইলে 15 বছরের ছেলেকে বিদেশে পাঠাবে কে? বাবা প্রতি 2-3 বছর পর পর দেশে আসতেন। তিনি আমার দাদা দাদির একমাত্র সন্তান ছিলেন। আমার দাদা দাদির অঢেল ধন সম্পত্তি ছিল। আমাদের চট্টগ্রামের সবচেয়ে দামি এলাকায় 6 তলা একটি বিশাল বাড়ি ছিল। দেখতে দেখতে বাবার পড়াশোনা শেষ হয়ে গেল। তিনি ভালো একটি চাকরিও করতে লাগলেন। কিছুদিন যেতে না যেতেই দাদা দাদি তার বিয়ের জন্য তার পেছনে পড়ে গেলেন আর দেশে ফিরে আসার জন্য চাপ দিতে লাগলেন। কিন্তু আব্বুর কেন জানি শুরু থেকেই বাংলাদেশের কালচার তেমন পছন্দ ছিল না। এখানে তার তেমন কোনো বন্ধুও ছিল না এবং তিনি কাউকে বন্ধু বানাতে পছন্দও করতেন না। তার মন মানসিকতা পুরো বাইরের মতো ছিল, একেবারে সোজা সাপটা। খুব কম কথা বলতেন তিনি। আব্বু যখন 2-3 বছর পর পর দেশে আসতেন, দাদা দাদিকে এটা সেটা বুঝিয়ে আবার নরওয়ে চলে যেতেন। এভাবেই সময় কাটতে লাগলো। আব্বু কয়েক বছর পর আবার দেশে ফিরলেন। এবার আব্বু এলে দাদা দাদি তাকে কসম দিলেন আর বললেন, আমাদের এই দুনিয়ার কতদিন বাকি আছে তা জানা নেই, তবে আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা চাই তুমি এবার বিয়েটা করে নাও, যেন আমরা নাতি নাতনিদের নিজের চোখে দেখতে পারি। আব্বু দাদা দাদির কথা শুনে খুব আবেগী হয়ে পড়লেন আর তিনি আম্মুকে দাদা দাদির পছন্দ অনুযায়ী বিয়ে করলেন। আব্বুর সৌভাগ্য ছিল যে আমার আম্মু শুধু দেখতে সুন্দরী ছিলেন না, বরং চিন্তা ভাবনার শালীনতার দিক থেকেও আমার আব্বুর থেকে অনেক এগিয়ে ছিলেন। আমার আব্বু আম্মুর প্রথম সন্তান হিসেবে আমার বড় ভাই জন্ম নিল। তারপর আমি, যেহেতু আব্বু দেশেই বিয়ে করেছিলেন আর দাদার একটা বড় ব্যবসা ছিল এখানে এবং দাদার অনেক বয়স হয়ে যাওয়ায় আব্বু বাংলাদেশে স্থায়ী হলেন। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে লাগলো। আমরাও বড় হলাম। আমাদের স্বভাবও আব্বুর মতোই ছিল, খুব কম কথা বলতাম। আমার তেমন কোনো বন্ধুও ছিল না আর আমরা শুধু আমাদের নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। তখন আমার বয়স 20 বছর চলছিল। সেই সময় চট্টগ্রামের বেশ ভালো পরিবারের এক ছেলের সাথে আমার বিয়ের কথা চলছিল। আব্বু একটু খোঁজ খবর নিয়ে সেখানে আমার বিয়ে ঠিক করে দিলেন। যখন আমি বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলাম তখন আমার মনে খুব ভয় কাজ করছিল। আমি ভাবছিলাম আমার স্বামীটা কেমন হবে, তার স্বভাবই বা কেমন। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম তিনি খুবই ভালো চরিত্রের একজন মানুষ। প্রথম দিন থেকেই আমি ওনার সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারলাম। একজন মেয়ে নিজের জন্য যেমন আদর্শ ছেলে কল্পনা করে, আমার স্বামী ঠিক সেই মাপের একজন। কিন্তু 3 মাসের মধ্যে তার আচরণ একেবারেই বদলে গেল। যে সবসময় আমার প্রতি এত বিনয়ী ছিল, হাসি ঠাট্টা করত, সে একদম কেমন যেন অন্যরকম হয়ে গেল। সে কথায় কথায় আমার উপরে হাত তুলতে শুরু করলো। এমনকি যদি বাড়ির কোনো কাজের লোক কোনো ভুল করত তার শাস্তিও সে আমাকে দিত। আমি হতবাক ও চিন্তিত ছিলাম এই ভেবে যে হুট করে তার আসলে হলোটা কি। আমি নিজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, মানুষের স্বভাব সম্পর্কে আমি জানি। এমন নয় যে সে 3 মাস ধরে অভিনয় করছিল এবং হঠাৎ করে স্বাভাবিক হয়ে গেল, অর্থাৎ অভিনয় ছেড়ে আসল রূপে ফিরে এলো। প্রথমে হাত তোলা থেকে শুরু। আমি তাকে বলেছিলাম হাত না তুলতে, যা বলার মুখে বলতে। যখনই সে আমার উপরে হাত তুলত তার মুখের ভাব কেমন যেন বদলে যেত। এটা আমি কাউকে বলিনি, কিন্তু তার মুখে সত্যিই এত বেশি তীক্ষ্ণতা চলে আসতো যে পুরো মুখটাই কেমন যেন অস্বাভাবিক হয়ে যেত। শুরুতে আমি যখন দেখতাম যে সে আমার গায়ে হাত তুলছে তখন আমি রেগে গিয়ে বাবার বাড়িতে চলে যেতাম। কিন্তু কখনো আমি বাড়ির লোকদের কাছে তার আচরণের কথা বলিনি, কারণ আমি চাইনি তারা এসব নিয়ে কষ্ট পাক। যখন আমি 3-4 দিন আমার বাবার বাড়িতে থাকতাম সে আমাকে মানানোর জন্য আমার বাসায় এসে হাজির হতো। মানাতে গিয়ে সে আমার পা ধরতো, হাত জোর করতো। 2-1 বার তো আমি সব সহ্য করে তার সঙ্গে ফিরেও গিয়েছিলাম। কিন্তু কিছুদিন পরে বুঝতে পারলাম এটা তার এক ধরনের মানসিক সমস্যা। রাগের সময় নিজেকে একেবারে হারিয়ে ফেলতো সে, আর পরে যখন ভুল বুঝতে পারত মাফ চাইতো। এক রাতে আমার স্বামীর বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল। আমরা সেই দাওয়াত থেকে রাতে দেরি করে বাড়িতে ফিরছিলাম। আমাদের দুজনেরই মুড সেদিন খুব ভালো ছিল। আমরা বেশ হাসি ঠাট্টা করছিলাম। আমার স্বামী বাড়িতে এসে ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে এসেই আমাকে বেপাত্তা গালিগালাজ করতে শুরু করলো। আমি অবাক হয়ে ভাবছিলাম আজ তো আমাদের মাঝে তেমন কিছু হয়নি যে সে এমন আচরণ করবে। তারপর সে এগিয়ে এসে আমার হাত ধরল এবং বলল, তুই সব ঝামেলার কারণ। আজই, এখনই আমি তোকে তালাক দেব।
এই বলে সে আমাকে 3 বার তালাক দিল এবং বাড়ি থেকে বের করে দিল। এরকম হঠাৎ করে সে আমাকে তুলে বাড়ির বাইরে ডাস্টবিনে ময়লা ছেঁড়ার মতো করেই ছুঁড়ে ফেলে দিল। আমার সাথে কি হলো 1-2 ঘন্টা তো আমি কিছু বুঝতেই পারলাম না। যখন আমি স্বাভাবিক হলাম তখন ড্রাইভারের সঙ্গে গাড়িতে বসে আমি বাড়ি ফিরছি। পুরো রাস্তা আমি শুধু কেঁদেই যাচ্ছিলাম। ড্রাইভারও আমাকে জিজ্ঞাসা করছিল আমার কি হয়েছে, আমি কেন এভাবে কাঁদছি। আমি তাকে বললাম, চুপচাপ গাড়ি চালাও। আপনারা বুঝতেই পারছেন আমার মনের অবস্থাটা তখন কেমন ছিল। যখন আমি বাড়ি পৌঁছালাম এবং আম্মু আব্বুর সাথে দেখা করলাম তখন আমি নিজেকে সবকিছু খুলে বললাম। তারা আমার কথা শুনে আমাকেই বকতে শুরু করলেন, তুমি এসব কিছু আমাদের আগে বলনি কেন? ওই ছেলে যদি এরকম হয়েই থাকে তাহলে আমাকে আগে বলতে, ওর পরিবারের সাথে কথা বলে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসতাম। আমার আব্বু আমাকে সবসময় খুব সমর্থন করতেন। তিনি বললেন, আজ থেকে তোমার চোখের পানি আর ঝরবে না। ওই মানুষটার জন্য যার জন্য তোমার চোখ দিয়ে এখন পানি ঝরছে সে এর যোগ্য নয়। পরের দিন আমার স্বামী আমাদের বাড়িতে এলে আব্বু বাড়ির দারোয়ানকে বলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এরপর একের পর এক তার ফোন আসতে লাগলো, মেসেজ আসতে লাগলো। তার মেসেজে লেখা ছিল, একবার শুধু আমার কথা শুনে নাও, তারপর তুমি না চাইলে আমি আর বিরক্ত করব না। তবু আমি তাকে কোনো উত্তর দিলাম না। তার টেক্সট মেসেজ আসতেই থাকতো। সে আমাকে বারবার জিজ্ঞেস করত, তুমি কেন বাড়ি ছেড়ে চলে গেছো? ড্রাইভার বলছিল তুমি নাকি কাঁদছিলে, আসলে কি হয়েছে? আমাকে কিছু বলো। তখন ভাবছিলাম পিস্তল তুলে নিয়ে তাকে গুলি করে দেই। আমার স্বামী আমাকে তালাক দেওয়ার পর নিজেই জিজ্ঞাসা করেছিল সে কি করেছে। আমি সবকিছু লিখে পাঠিয়ে দিলাম। শেষে তাকে বললাম, তুমি তো আমাকে তালাক দিয়েই ফেলেছ, এখানে আর কোনো কথা থাকতে পারে না। বিরক্ত হয়ে আমি তার নাম্বার ব্লক করে দেই আর মোবাইল অফ করে রাখি। সেই সন্ধ্যায় সে তার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়। যেহেতু তার মা বাবা আমার পূর্ব পরিচিত ছিলেন তাই বাবা তাদের সম্মান করে ভেতরে ঢুকতে দিয়েছিলেন। এরপর বাবা আমাকে ডেকে নিয়ে গেলেন ড্রয়িং রুমে। আমার স্বামী আমাদের সামনেই ছিল। সে আমার পায়ের কাছে পড়ে গেল আর বলতে লাগলো, রাফিয়া সত্যিটা বলো, আমি তো তোমাকে তালাক দেইনি। আমার চোখ থেকে অশ্রু পড়তে লাগলো। আমি আব্বুকে বললাম, রাতে সে আমার উপর হাত তুলেছে, তারপর মারতে মারতে 3 বার তালাকও দিয়েছে। আমার কথা শুনে আমার স্বামী কসম খাওয়া শুরু করলো। সে তার মা বাবার মাথার উপর হাত রেখে বলতে লাগলো, সে আমাকে তালাক দেয়নি। আমি চাইলে সে কোরআন নিয়ে তার উপর হাত রেখেও শপথ করতে পারে। আব্বু তাদের সবাইকে ফিরে যেতে বললেন আর আমি তাদের বাড়ির বউ হিসেবে ফিরব না একথা সাফ জানিয়ে দিলেন। এরপরও আমার স্বামী আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু যখন সে আশা হারালো তখন সে আর কোনো যোগাযোগ করেনি। কয়েক মাস পর বড় একটা পরিবার থেকে আমার জন্য একটা সম্বন্ধ এলো। ছেলে ডাক্তার, তার সাথেই আমার বিয়ে হয়ে গেল। সবাই আমার ভাগ্য নিয়ে কথা বলছিল যে একজন পূর্ব বিবাহিতা ডিভোর্সি মেয়ের জন্য এমন এক ছেলের সম্পর্ক এসেছে। আব্বু যখন তাদের সাথে দেখা করতে গেলেন তখন তাদের সাথে দেখা করে খুবই খুশি হলেন। ওই ছেলের আব্বু আম্মুও ডাক্তার, তার বড় বোনও ডাক্তার ছিল। তারা খুবই শিক্ষিত ও ভালো মানুষ ছিলেন। এইভাবে আমি দ্বিতীয়বার বিদায় হয়ে ওই ডাক্তার সাহেবের বাড়িতে গেলাম। ওই বাড়িতে আসার পর থেকেই আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটল। ডাক্তার সাহেব খুব ভালো মানুষ ছিলেন, আমার খুব খেয়াল রাখতেন, কিন্তু তার বাড়িতে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখছিলাম। তারা কোনো কাজের লোক বা কাজের মেয়েকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দিতেন না। যে কোনো কাজের জন্য তাদের বাইরে ডেকে নিয়ে যেতেন। যেমন যদি কাপড় ধোয়ার জন্য দিতে হতো তাহলে কাজের লোকদের বাইরে দাঁড় করিয়েই কাপড় দিতেন। আবার খাবার বা নাস্তার ব্যবস্থা ছিল এমন যে 2 বারের খাবার এবং নাস্তা একটা 5 স্টার হোটেল থেকে আসতো। আমরা খাবারকে মাইক্রোওয়েভে গরম করতাম। কাঁটা চামচ ও ডিসপোজেবল চামচ অর্থাৎ কাটলারি থাকতো, যা খাওয়ার পরপরই আমরা ফেলে দিতাম। তাদের পরিবার ছিল অনেকটা সিস্টেম্যাটিক। বাড়ির ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। তার কারণ আমি বুঝে উঠতে পারিনি, কিন্তু মনে হলো হয়তো সিকিউরিটির জন্য এসব লাগানো হয়েছে, বাড়ির ভেতরে নজর রাখার জন্য। একদিন আমার স্বামী আমার কাছে এলেন এবং জানতে চাইলেন আমার কিছু দরকার আছে কিনা। আমি বললাম, না, আল্লাহর দয়ায় আমার সব কিছুই আছে। আমি তার কথায় বেশ অবাক হয়ে গেলাম, কারণ এটাই প্রথমবার ছিল যখন তিনি আমাকে এমনভাবে জিজ্ঞাসা করলেন। তারপর 3-4 দিন পর উনি আমার কাছে এলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন, দেখো, যদি তোমার কোনো কিছুর দরকার হয় তাহলে তুমি আমাকে বলো, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি বললাম,
আপনি তো আমাকে ক্রেডিট কার্ড দিয়েছেনই, আমি যদি কোনো কিছু দরকার হয় সেটা তো ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারি। আমি তার কথায় অন্য একটা কিছুর আভাস পাচ্ছিলাম। আমার স্বামীর এমনভাবে জিজ্ঞাসা করা একেবারেই যুক্তিসঙ্গত লাগছিল না আমার কাছে। তার এমন আচরণ ছিল যে কেউ চোরের কাছ থেকে কোনো তথ্য বের করার চেষ্টা করছে। তাদের এমন আচরণে বিয়ের পরে আমি অনেক ভীতু ছিলাম। পরের দিন আবার ডাক্তার সাহেব আমার ঘরে এলেন। ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। তার হাতে ল্যাপটপ ছিল। তিনি ল্যাপটপ খুলে আমাকে কাছে ডেকে বললেন, এটা দেখো। যখন আমি ল্যাপটপে ভিডিও দেখা শুরু করলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মনে হলো আমার পায়ের নিচে মাটি যেন এখনই ফেটে যায় আর আমি সেখানেই দাফন হয়ে যাই। আমি ভিডিওতে দেখলাম আমার ননদের ঘরে যাচ্ছি। আমি সেখানে গিয়ে তার ড্রয়ার খুলছি আর আলমারির মধ্যে কিছু একটা খুঁজছি। আমি ওই ফুটেজে নিজেকে দেখলাম। যখন আমি আমার ননদের ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমি ক্যামেরার দিকে দেখলাম, যেন সবাইকে আমি বলতে চাইছিলাম, দেখুন এটা আমি। আমার স্বামী আমাকে প্রশ্ন করতে লাগলেন, রাফিয়া, তুমি কি আমার বোনের ঘরে গিয়েছিলে? আমি বললাম, আমি আপনার বোনের ঘরে কেন যাব? সেখানে গিয়ে আমি কি করব? আসলে আমি নিজেও বুঝতে পারছি না। এই মেয়েটা যাকে ক্যামেরায় দেখা যাচ্ছে সে তো আমারই মতো দেখতে, কিন্তু আমি না। আমার স্বামী আমাকে আরেকটি ভিডিও দেখালেন। সেখানে আমি আমার ননদের ঘরে তার গহনা তুলে নিয়ে আসলাম এবং সেই গহনা নিয়ে আমি আমার আলমারিতে রাখলাম। এসব দেখে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার স্বামীকে আমি কি বলবো। আমার সামনে ভিডিও চলছিল আর আমি নিজেই ভিডিওতে সবকিছু দেখছিলাম। তারপর আমার স্বামী তৃতীয় একটি ভিডিও দেখালেন, যেখানে আমি শাশুড়ির ঘরে গিয়ে তার গহনা তুলে নিয়ে এসে আলমারিতে রাখছিলাম। আমি আমার স্বামীর কাছে কসম খাচ্ছিলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা আমি নই। এখন এই তিনটি ভিডিও যেগুলো ডাক্তার সাহেব আমাকে দেখিয়েছেন, সেগুলো ঠিক সেই সময়ের হবে যখন শ্বশুর শাশুড়ি বাইরে ছিলেন এবং আমার ননদ কোথাও গিয়েছিল। কিন্তু ব্যাপারটা অদ্ভুত ছিল যে আমি তো ঘরের ভেতরেই ছিলাম। আমি তাদের ঘরে একবারও যাইনি। আমার যদি চুরি করার ইচ্ছাই থাকতো তাহলে আমি ক্যামেরা কেন চালু রাখলাম? আমার স্বামী আমাকে বললেন আমার আলমারি খুলতে। যখন আমি আলমারি খুললাম তখন সব গহনা সেখানেই পড়েছিল এবং সেই ড্রয়ারের চাবি আমার কাছে ছাড়া আর কারো কাছেই থাকে না। আমার স্বামী নিজের জায়গায় চুপ করে বসেছিলেন আর তিনি বলতে লাগলেন, গত 2 সপ্তাহে সব কিছু ঘটেছে। তিনি বলেন, আমি তোমাকে বলেছিলাম যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে জানিয়ে দিও, কিন্তু তুমি আমাকে কিছু বলনি। আর এখন সবকিছু তোমার সামনেই। আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না। এই ফুটেজ আম্মু আব্বুও দেখেছেন এবং আমার বোনও দেখেছে। এখন তুমি বলো, এই ফুটেজে যে মেয়েটি আছে সে কে? আমি আমার স্বামীকে কোনো উত্তর দিতে পারলাম না। আমি শুধু বললাম, এখানে যতগুলো গয়না আছে আমি যদি এখন আব্বুর কাছে বলি তাহলে এর 10 গুণ বেশি গয়না আমার জন্য পাঠাবেন। আমার স্বামী বললেন, আমি তো নিজেই এই ব্যাপারে অনেক অবাক। তোমার তো টাকা চেয়ে নেওয়ার প্রয়োজন নেই, তাহলে এইসব কেন করলে? যাই হোক, তুমি এখন বাসায় ফিরে যাও। আমাকে এই ব্যাপারে চিন্তা করতে দাও, পরে আমি তোমার সাথে যোগাযোগ করব। আমি সেদিন বাড়ি ফিরে গিয়েছিলাম, কিন্তু 1 সপ্তাহ ধরে আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগ করেননি। 1 সপ্তাহ পর ডাকযোগে তালাকের কাগজপত্র পেলাম। এখন আমার দ্বিতীয় বিয়েটাও ভেঙে গেল এবং বিয়ে ভাঙার পর আমার মা বাবারও মন ভেঙে গেল। এর কিছুদিন পর আমার তৃতীয় বিয়ের প্রস্তাব এলো। ছেলের প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন, তাই তিনি দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছিলেন। আমি চাইছিলাম না আমার জেদের জন্য আমার মা বাবাকে দুঃখ দিতে, তাই আমি সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দিলাম। বলেছিলাম, আপনারা যা ভালো মনে করেন সেটাই করতে পারেন। কিন্তু এই তৃতীয় বিয়েতে আমার সঙ্গে যা ঘটল তা আগের থেকেও বেশি ভয়ানক। বিয়ের প্রথম সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার স্বামীর লাশ পাখার সঙ্গে ঝুলছে। পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়ল সে আত্মহত্যা করেছে। এখন 2 বার তালাকপ্রাপ্ত আর 1 বার বিধবার ট্যাগ লেগে গেল আমার নামের পাশে। আপনারা তো বুঝতেই পারছেন আমি কি পরিস্থিতির মধ্যে আছি। আমার কথা বাদ দিন, আমার মা বাবার উপরে কি যাচ্ছিল তা ভেবে দেখুন। আমি তো ঠিকই করে নিয়েছিলাম যে আমি বিয়ে করব না। আমি আম্মু আব্বুকে বলেও দিয়েছিলাম ভবিষ্যতে আমাকে এই ব্যাপারে আর চাপ না দেবার জন্য। এখন আমার মা বাবা আমার সামনে কেমন যেন চুপ হয়ে গেলেন। কিন্তু কোনো মা বাবা নিজের মেয়ের ব্যাপারে এমনটা সহ্য করতে পারেন? আমার মনে হয় পারেন না। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। একদিন আমার আম্মু
আম্মুর এক দূর সম্পর্কের আত্মীয়া আমাদের বাড়িতে এলেন। তিনি আমাকে ডেকে নিয়ে গেলেন এবং আমার জন্য অনেক দোয়া করতে লাগলেন। আমি তার দোয়া নিয়ে সেখান থেকে চলে এলাম। সেদিন রাতে আম্মু আমাকে বললেন ওই মহিলা আমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসছেন। আমি আম্মুকে বললাম, দেখুন আম্মু, আমি আপনাকে আগেই বলেছি আমি আর বিয়ে করব না। আমার কথা শোনার পরেও আম্মু আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলেন। তিনি বললেন, আগে আমার কথাটা শোনো, দেখো এরা খুব ভালো মানুষ, এদের এক ছেলে আছে যার এখনো বিয়ে হয়নি, তার বয়স অনেক কম, আর এরা টাকা পয়সার দিক থেকেও একটু দুর্বল। যদি তোমার এই ছেলের সঙ্গে বিয়ে হয় আমরা তাকে আর্থিক সাহায্যও করতে পারি, তাহলে সে অনেক যত্ন নেবে এবং তোমাকে সম্মান করবে, তোমার পরিবারকে সম্মান করবে। আমি আম্মুকে আর বিয়ে করব না বোঝাতে চেয়েছিলাম, কিন্তু তিনি জিদ ধরে বসলেন। আম্মুর দুঃখ দেখে আমার আর সহ্য হচ্ছিল না, তাই আমি রাজি হয়ে গেলাম। আব্বু কেন জানি না এই সম্পর্কের বিরুদ্ধেই ছিলেন এবং বলেছিলেন তিনি কিছুই বুঝতে পারছেন না। আব্বুর ধারণা ছিল এই লোক হয়তো লোভের জন্য বিয়ে করছে, কিন্তু আম্মু বললেন এটা একদমই সত্যি নয়, তারা নাকি অনেক ভালো মানুষ। সবকিছু শুনে আব্বু চুপ হয়ে গেলেন। খুব অল্প সময়ের মধ্যে আমার সেই আন্টির ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। আমার স্বামী যেহেতু ঢাকায় থাকতো, তাই আব্বু ঢাকায় আমাদের জন্য একটা ফ্ল্যাট কিনে দিলেন। কিন্তু সেই ফ্ল্যাট তিনি আমার নামেই কিনেছিলেন এবং আমাকে কঠোরভাবে বলে দিয়েছিলেন যা কিছুই হোক না কেন এই ফ্ল্যাট কোনোভাবেই বিক্রি করতে পারবো না। আব্বু আমাদের জন্য একটা গাড়িও কিনে দিলেন এবং ব্যবসার জন্য আমার স্বামীকে একটা ভালো দোকানও করে দিলেন। যখন আমি তৃতীয়বার বিদায় হয়ে তাদের বাড়িতে গেলাম, তখন তারা আমার জন্য যেন পাগল হয়ে গেল। শ্বশুরালয়ে এর আগে কখনোই আমাকে এতটা সম্মান কেউ করেনি। আমার স্বামীও আমার প্রতি এত ভালোবাসা প্রকাশ করত যা ভাষায় প্রকাশ করার মতো না। প্রতিদিন আমাকে ঘুরতে নিয়ে যেত, আমরা সিনেমা দেখতে যেতাম, পার্কে যেতাম। আমি তো এমন অনুভব করতে শুরু করেছিলাম যে আল্লাহ হয়তো আমার জন্য এত সুখ লিখে রেখেছিলেন বলেই আগে এত কষ্ট সহ্য করতে হয়েছে। দেখতে দেখতে আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল। এরই মধ্যে আমি 3 সন্তানের জন্ম দিয়েছি, যাদের মধ্যে 2জন ছেলে 1জন মেয়ে। এখন সবকিছু অনেক ভালোই চলছে, সন্তান হয়ে গেছে, টাকা পয়সা আসতে শুরু করেছে, কিন্তু কেন জানি না পুনরায় আবার খারাপ কিছু ঘটা শুরু করলো। প্রথমে আমার স্বামী বলল, তুমি এই ফ্ল্যাট বিক্রি করে দাও, আমরা অন্য কোথাও গিয়ে বাড়ি কিনব। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই বাড়ির সমস্যা কি? আমার প্রশ্নের উত্তরে সে বলল, যেহেতু এটা অনেক পুরনো হয়ে গেছে, আমাদের অবস্থাও ফিরেছে, তাই আমি নতুন বাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তার কাছে কি নতুন বাড়ি কেনার টাকা আছে? সে বলল, যতটুকু টাকা প্রয়োজন ততটুকু হয়তো নেই। এক কাজ করো, তুমি তোমার আব্বুর কাছ থেকে কিছু টাকা নাও, যত যাই হোক তার জায়গায় তোমার অংশ তো আছে। আমি আমার স্বামীর কথায় অবাক হয়ে গেলাম। আমি বললাম, আব্বু আপনাদের অনেক কিছু দিয়েছেন এবং আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুন, তিনি এখনো বেঁচে আছেন। জীবিত মানুষের কাছ থেকে কেউ সম্পত্তি দাবি করে না, আর আমি আমার বাবার কাছ থেকে কিচ্ছু নিতে রাজি নই। আমার কথা শুনে আমার স্বামীর মুড খারাপ হয়ে যায়। আমার শাশুড়ি, আমার ননদ যারা আমাকে খুব সম্মান করত, তাদেরও ব্যবহার বদলে যেতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি তাদের আচরণ কিভাবে বদলে গেল। আমার শাশুড়ি এবং ননদেরাও আমাকে জোর করছিল আর বলছিল আমার স্বামী যা বলছে আমি যেন সেটাই করি, কিন্তু আমি স্পষ্টভাবে তাদেরকে না করে দিলাম এবং বললাম যদি তারা এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি বাবার বাড়ি চলে যাব। আমার এই হুমকি কাজও করলো এবং সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। একদিন আমার স্বামী আমাকে বলল, আমি তো তোমাকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছিলাম, যদি তোমার দরকার না থাকে তাহলে থাক। কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে গেল। আমার প্রতি সবার আচরণও হুট করেই ভালো হয়ে গেল। আমার কাছে এসব স্বাভাবিকই লাগছিল। আমার স্বামী কখনো আমার জন্য রসমালাই, কখনো আমার পছন্দের মিষ্টি, হালিম ইত্যাদি আনতে শুরু করলেন, আর সে সময় সবকিছু লুকিয়ে আনতেন। না বাচ্চাদের এগুলো খাওয়াতেন, না পরিবারের অন্য সদস্যদের। তিনি বলতেন শুধু আমার জন্যই তিনি এইগুলো এনেছেন। 2-3 মাস এভাবেই চলতে লাগলো। 3 মাস পর আমার স্বামী বলল সে তার পরিশ্রমের টাকা দিয়ে একটা নতুন বাড়ি কিনেছে আর এখন থেকে আমরা সেখানেই থাকবো। আমিও হতবাক হয়ে গেলাম, খুশিও হলাম। হতবাক হলাম এই কারণে, এত দামি বাড়ি সে কিভাবে কিনলো, আর খুশি হলাম এই ভেবে যে সে নিজের পায়ে দাঁড়াচ্ছে। সে যে বাড়ি কিনেছিল তার দাম কোটি টাকার কাছাকাছি তো হবেই। আমি বুঝে উঠতে পারলাম না আমার স্বামী কোটি টাকার বাড়ি কিভাবে কিনলো। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম তখন সে বলল তার কাছে কিছু প্রপার্টির কাগজ ছিল যার ব্রোকারি করেই সে অনেক লাভ করতে পেরেছে এবং জমানো কিছু টাকাও ছিল তার কাছে। আমি তার কথা বিশ্বাস করলাম।
আমরা পুরনো বাড়িটা লক করে নতুন বাড়িতে চলে গেলাম। এই ঘটনার প্রায় 1 মাস পরে আমার মা, বাবা এবং ভাই নতুন বাড়িতে আমাকে দেখতে এলেন। তারা উপহার নিয়ে এসেছিলেন। আমার বাবা আমাকে কাছে ডাকলেন আর বললেন, এই নতুন বাড়ির কি দরকার ছিল? আম্মু আমার স্বামীকে বললেন, তুমি কোনো কারণ ছাড়া এত টাকা খরচ করে ফেললে বাবা? একটা ভালো বড় ফ্ল্যাট থাকার পরেও নতুন বাড়ির কি প্রয়োজন ছিল? আমার স্বামী বলল, সে তার নিজের টাকা দিয়ে বাড়ি কিনেছে। আমি আব্বুর সাথে কথা বলছিলাম। আব্বু কথায় কথায় আমাকে বললেন, তুমি যে বাড়ি কেনার জন্য টাকাটা নিয়েছিলে সেগুলো কি খরচ হয়েছে নাকি কিছু রয়ে গেছে? যদি কিছু টাকা থাকে তাহলে সাবধানে রেখো, কাউকে ওই টাকা কারণ ছাড়া দিও না। আব্বুর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমি আব্বুকে বললাম, কি বলছো? আমি আবার কবে তোমার কাছ থেকে টাকা নিলাম? আব্বু বললেন, তুমি তো কিছুদিন আগে ফোন করে 95 লক্ষ টাকা চেলে। আমি তোমাকে কখনো জিজ্ঞাসা করিনি তোমার কি কারণে টাকা লাগবে। দরকার ছাড়া তুমি কখনো চাইবে না, তাই আমি জানি। তুমি নতুন বাড়ি কেনার জন্য টাকা নিয়েছিলে, আর যদি তুমি আমার থেকে টাকা চেয়েও নাও তাতে সমস্যা কি? এসব তো তোমারই। আব্বুর কথা শুনে আমি চিন্তিত হচ্ছিলাম এই ভেবে যে এত বড় একটা ক্যাশ ডিল আর আমি কিছুই বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব। আব্বু ও ভাই বললেন, এটা নাকি আমি নিজেই করেছিলাম। আমি আব্বুকে বললাম, আব্বু, আমার তো এসব কিছু মনে নেই। আমি কখন আপনার কাছে এসেছিলাম, কখন আপনার কাছে টাকা চাইলাম? আমার কেন জানি এসবের কিছু মনে নেই। আব্বু বললেন, মা, তুমি নিজেই বলেছিলে নতুন বাড়ি কিনতে হবে, তোমার টাকা দরকার। আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করেছিলাম আর বাকি টাকা ক্যাশ হিসেবে তুমি আমার কাছ থেকে নিয়ে গেলে। আব্বুর কথা শুনে যখন আমি অ্যাকাউন্ট চেক করলাম তখন দেখলাম 95 লক্ষ টাকা এসেছে আমার অ্যাকাউন্টে এবং আমি কিছু টাকা উইথড্র করেছি। যখন আমি আমার স্বামীকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সে বলল, আমি সব কিছু চাই না, তোমার টাকা তুমি কি করেছো তুমি জানো, আমি কিভাবে বলবো? আমি 100% নিশ্চিত ছিলাম যে আমার সাথে প্রতারণা করা হয়েছে। এটা তো আমি জানতাম যে আমার স্বামীর হাত অবশ্যই আছে, কিন্তু সেটা কিভাবে বুঝতে পারছিলাম না। আব্বু বলছিলেন আমি টাকা চেয়েছিলাম আর ব্যাংক স্টেটমেন্টও তাই বলছে। যখন আমি আব্বুকে পুরো ঘটনা বললাম তখন আব্বু আমার স্বামীকে ডেকে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, বাবা, কি হচ্ছে এসব? আমি যে টাকা মেয়েকে দিয়েছিলাম সেটা কোথায়? তখন আমার স্বামী বলল, আব্বা, আমাকে এই কথা জিজ্ঞেস করছেন কেন? টাকা আপনার মেয়েকে দিয়েছেন, তাহলে তাকেই জিজ্ঞেস করুন। আব্বু নিজের মনের মধ্যে থাকা সন্দেহ থেকে আমার স্বামীকে বললেন, বাবা, তুমি এই বাড়িটা কিভাবে কিনেছ? এত টাকাই বা কোথায় পেলে? আমার স্বামী বলল, এটা তো নিজের টাকায় কেনা। আমি যে প্রপার্টির ব্যবসা করছি এই টাকা সেখান থেকে এসেছে। সবাই জানে পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে রাতারাতি কোটি টাকা কামানো যায়। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এর মধ্যে, কিন্তু সেটা প্রমাণ করতে পারছে না কেউ। যে পুরনো ঘরটা আমার নামে ছিল, আমি ভাবলাম এটাকে বিক্রি করে দেই আর এর টাকা আব্বুর কাছে জমা দেই। কিছুদিন পর যখন আমি আমার ব্যাংকের লকার চেক করতে গেলাম তখন সেখানে রাখা যে আমার গয়নাগুলো ছিল সেগুলোও গায়েব, সাথে আব্বুর দেয়া ফ্ল্যাটের কাগজপত্রও। আমি যখন ড্রাইভারের সাথে আমার ফ্ল্যাট দেখতে গেলাম সেখানকার আলমারির ফ্ল্যাটে কাগজ আছে কিনা, তখন দেখলাম আমার সেই ফ্ল্যাটে অন্য এক পরিবার বাস করছে। প্রথমে যে চিন্তা আমার মাথায় এলো তা হলো আমার স্বামী হয়তো এই বাড়িটা ভাড়া দিয়েছে। আমি বাড়ির বেল বাজালাম, এক ভদ্রমহিলা এলেন। আমি তাকে পরিচয় দিলাম। তিনি বললেন, আরে আপা, আপনি এইভাবে নিজের পরিচয় কেন দিচ্ছেন? আমি তো আপনাকে চিনি, আমরা এই বাড়িটি আপনার কাছ থেকেই তো কিনেছি। মহিলার এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কিছু বুঝতে পারছিলাম না আমি তিনি কি বলছেন। ওই বাড়িটা বিক্রি হয়ে গেছে আর আমি নিজেই নাকি তা বিক্রি করেছি। ভদ্র মহিলা তার স্বামীকে ডাকলেন এবং আমাকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে গিয়ে আমাকে ড্রয়িং রুমে বসতে দিলেন। পরে সব ডকুমেন্ট নিয়ে আসলেন। সেখানে একটা পে অর্ডারের কপিও ছিল যা আমার নামে করা। ডকুমেন্টের উপর আমার সাইন। আমি সেখান থেকে তাড়াতাড়ি আব্বুর কাছে গেলাম এবং তাকে সবকিছু বললাম। সব টাকা আমার হাত থেকে হুট করে চলে গেল। ব্যাংকের ভেতরের ট্রানজাকশনগুলো দেখাচ্ছে। আমার টাকা কোথায় আছে কেউ জানে না। আব্বু আমাকে কিছুদিন নিজের কাছে রাখলেন। 2 দিন পর আব্বু ব্যাংকে গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ বের করলেন। সেখানে দেখা গেল আমি নিজেই টাকা তুলে ব্যাংক থেকে বের হচ্ছি, কিন্তু আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না, আমার কিছু মনে নেই। আমার নিজের আর আমার পুরো পরিবারের সন্দেহ আমার স্বামীর ওপর যাচ্ছিল, কারণ হঠাৎ তার কাছে এত টাকা আসা সম্ভব না। আব্বু একদিন তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা, কিছুদিন আগেই তোমার স্ত্রীর এতগুলো টাকা নিয়ে ঝামেলা হয়ে গেছে আর তোমার এই ব্যাপারে কোনো পরোয়াই নেই? তুমি তো আরামে বাড়িতে বসে মজা করছো। আব্বুর কথা শুনে স্বামী আব্বুর সঙ্গে বাজে ব্যবহার করতে শুরু করলেন। তিনি বললেন,
ফালতু কথা একদম বলবেন না আমার সাথে। আপনার মেয়ের টাকা সে কি করবে, কি করেছে তা আমি জানবো কিভাবে? সেই টাকা দিয়ে সে যা ইচ্ছে তাই করুক। আমাকে প্রতিদিন আপনারা এই প্রশ্ন কেন করেন? যখন তার কথায় অসৌজন্যতা দেখা দিল তখন আব্বু বলেন, আচ্ছা বাবা, তুমি উত্তেজিত হয়েও না। আমাকে একটু বলো তো, তোমার কোন ডিলে এত টাকা হয়েছে যে তুমি বাড়ি কিনে ফেলেছ? সে বলল, আমার টাকা নিয়ে এত মাথা ব্যথা কেন? এটা আমার ব্যবসা, আমি যত টাকা চাই উপার্জন করব। আপনাকে কেন আমি সবকিছু দেখাতে যাব? কথা বলে সে সেখান থেকে চলে যায়। আমি রুমের বাইরে থেকে সবকিছু শুনছিলাম। আমি আব্বুকে বললাম, আব্বু, আমি পুরোপুরি নিশ্চিত এসব কিছু আমার স্বামীর দ্বারাই হয়েছে। সবকিছু আন্দাজ করার পরও আমার পরিবারের কেউ কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে সব ডিলগুলো হলো। এসব ঘটনার পর থেকে আমি বাবার বাড়িতেই থাকা শুরু করি। একদিন আব্বুর কোনো এক আত্মীয় আমাদের বাড়িতে এলেন। কথায় কথায় আব্বু পুরো ঘটনা তার সামনে তুলে ধরলেন। সেই আত্মীয় বললেন তিনি একজন পীরকে চেনেন, যিনি ইস্তেখারা করে সবকিছু জানিয়ে দিতে পারেন। আব্বু তাকে বললেন ওই পীর সাহেবকে তাড়াতাড়ি নিয়ে আসতে। তিনি আরও বললেন সেই পীরকে তার চাওয়া অনুযায়ী হাদিয়াই তিনি দেবেন। পরদিন সন্ধ্যায় আমাদের সেই আত্মীয় পীর সাহেবকে নিয়ে এলেন। তিনি ভেতরে ড্রয়িং রুমে এসে বসে গেলেন আর আমি বোরকা পরে তার কাছে চলে গেলাম। তিনি আমাকে তার সামনে বসতে বললেন। আমি সেখানে বসতেই তিনি উঠে আমার কাছে এসে আমার মাথায় হাত রাখলেন। তারপর চোখ বন্ধ করে কিছু পড়লেন। প্রায় 15-20 মিনিট ধরে তিনি কিছু একটা পড়তে থাকেন আর আমি অন্ধকারে ডুবে যেতে থাকি। যখন আমার চোখ খুলল তখন আমি দেখলাম সেখানে সবাই বসে আছে। আব্বু সেই পীর সাহেবের সাথে কথা বলতে লাগলেন। আমি ভেতরে গিয়ে আম্মুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমার সাথে, আমি কিভাবে এতক্ষণ অচেতন ছিলাম। আম্মু কিছুই বললেন না, কিন্তু যখন আব্বু ভেতরে এলেন তখন সেটা জানতে পারলাম এবং যা জানলাম তা শুনে আমি প্রচণ্ড ভয় পেলাম। আব্বু বলছিলেন পীর সাহেব আমার মাথায় হাত দেবার কিছুক্ষণ পর নাকি আমি পজেসড হয়ে যাই আর আমার ভেতর থেকে একজন মহিলা জিন নাকি কথা বলছিল। সেই মহিলা জিন পীর সাহেবকে জানালেন আমার স্বামী খোদ আমার উপর জাদু করেছে এবং এই জাদু আজকে হয়নি, বরং আমার প্রথম বিয়ের সময় করা হয়েছিল। আমার প্রথম বিয়ের পর থেকে আমার সাথে যা কিছু হয়েছে সেই সব কথা আমার ভেতর থেকে বলেছিল সেই জিন। সে আমার সব বিয়ে ভেঙে দিয়েছে এবং তৃতীয় স্বামীকে মেরেছে যেন আমি আমার বর্তমান স্বামীকে বিয়ে করতে পারি এবং সে আমার টাকার মালিক হতে পারে। আব্বু যখন পীর সাহেবকে বললেন, হুজুর, আমার মেয়ের কোনো কিছু মনে থাকে না, সে তো ডকুমেন্টে সই করেছে, ব্যাংক থেকে টাকা তুলেছে, তাহলে এইগুলো কিভাবে সে ভুলে গেল? তখন পীর সাহেব বললেন জাদুর মাধ্যমে আমার ওপর একজন মহিলা জিনকে ভর করানো হয়েছিল এবং যখনই আমাকে দিয়ে কিছু করানো হতো তখন সেই জিন আমার উপরে ভর করে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে এবং প্রতিবার কাজ শেষ করার পর আমাকে ছেড়ে দিয়েছে। এই জন্য আমার স্মৃতি হারিয়ে যায়, কেননা তখন আমি পজেসড অবস্থায় থাকি আর সে আমাকে দিয়ে সব কিছু করিয়ে নেয়, আমার কিছু মনে থাকে না। ওই জিন বলেছিল আমার সমস্ত টাকা বর্তমানে আমার স্বামীর কাছে আছে। পীর সাহেব আব্বুকে বললেন আপনি আগে আপনার মেয়ের জামাইয়ের সাথে কথা বলুন, হয়তো সে এসব থেকে পিছিয়ে আসতে রাজি হবে, কারণ তিনি যার মাধ্যমে জাদু করাচ্ছেন তিনি খুব শক্তিশালী জাদুকর। যদি আমি তার সাথে মোকাবেলা করার চেষ্টা করি তাহলে দুই পক্ষেরই বেশ ভালো রকমের ক্ষতি হবে। আব্বু আমাকে বললেন তুমি তার সাথে সরাসরি কথা বলো, সে আসলে কি চায় এবং এই সব কাণ্ডকীর্তি কেন করছে। আমি যখন ওই খবিশ মানুষটিকে ফোন দিয়ে তার সাথে কথা বললাম সে বলল, ও তোমরা সবকিছু বুঝে ফেলেছ, যাই হোক ভালোই হয়েছে, আমাকে আর কষ্ট করে জানাতে হলো না। তবে যা জেনেছ সেটুক নিয়ে চুপচাপ বসে থাকো, নইলে তুমি তো জানো আমি তোমার কিংবা তোমাদের সাথে কি করতে পারি। তার কথা শুনে আমি নিজে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি আর তাকে হুমকি দিতে থাকি এই বলেছে আমি তার বিরুদ্ধে প্রতারণার মামলা করব। সে আমার কথা শুনে শুধু হাসলো আর কিছু বলল না। তার হাসিতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কেননা সেই হাসি ছিল খোদ শয়তানের। তখনই আমি তার ফোন কেটে দিলাম এবং আম্মু আব্বুকে সবকিছু খুলে বললাম। আমার আব্বু সব শুনে আমাকে বলতে লাগলেন আমি ওকে এভাবে ছেড়ে দেব না, আমরা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করব, সব টাকা ফেরত নেব। আমি আব্বুকে নিষেধ করে দিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম না আমার মা বাবার কোনো ক্ষতি হোক। জাদুর মাধ্যমে সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমি ওই দিনই সেই পীর সাহেবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি তার কাছে গিয়ে বললাম, হুজুর একটু বলুন তো জাদু করা কি আসলে এত সহজ? মানে কেউ যদি কাউকে জাদু করে তার স্মৃতি মুছেও দিতে পারে? তিনি বললেন,
না মা, এই কাজ তেমন সহজ নয়। যদিও কেউ চাইলে যে কারো ওপরে জাদু করতে পারে, কিন্তু যেভাবে সে তার স্মৃতি মুছে ফেলল আর তোমার ওপর ওই জিনকে ভর করালো, এটা সে তোমার ওপর 5 বছর ধরে করেছে। তুমি মনে করে বলো তো মা, সে কি তোমাকে এমন কিছু খাওয়াতো যা তোমাকে ছাড়া আর কাউকে খেতে দিত না? পীর সাহেবের কথা শুনে আমার মনে পড়ল আমার স্বামীর আনা সেই খাবারগুলোর কথা। এই মানুষের তোমার ওপর শুরু থেকেই নজর ছিল, কিন্তু যখন তোমার বিয়ে অন্য কোথাও হয়ে গেল তখন ওই ছেলেদের ওপর জাদু করানো শুরু করলো। আর বাকিটা তুমি ভালোভাবেই জানো। পীর সাহেব আমাকে পরামর্শ দিলেন, এখন যা হওয়ার হয়ে গেছে তাকে যেন আমি ছেড়ে দেই, কারণ যদি আমি এখন টাকা ফেরত নেওয়ার চেষ্টা করি তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ওই খবিশ পয়সার জন্য যে কোনো কিছু করতে পারে। আমার যতটা সম্পদ ছিল আমি সেটা আমার সন্তানদের দিয়ে আমেরিকা চলে আসি। ওই কুকুরটা আমাদের সঙ্গে আর কখনো যোগাযোগ করেনি এবং আমাকে ডিভোর্সও দেয়নি। আমি যখনই মুক্তি পাওয়ার চেষ্টা করি তখন সে কোনো না কোনোভাবে কোর্টের তারিখ পিছিয়ে দেয়। আমি শুনেছি সে দ্বিতীয় বিয়ে করেছে। আমার মা বাবা আজ এই পৃথিবীতে নেই, তাদের জন্য আমার অনেক কষ্ট হয়। আমি অনুতাপ বোধ করি। আমি অপেক্ষা করছি আল্লাহর লাঠি ওই খবিশ মানুষের ওপরে কবে পড়বে। কিয়ামত পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আমি তার পরিণতি এই দুনিয়ায় দেখতে চাই। আসসালামু আলাইকুম। এই বলে রাফিয়া আপু তার ঘটনা শেষ করেছেন। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ সিফাত আলম আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। লম্বা একটা ঘটনার পরে এবার একটা অডিও ক্লিপে যাব এবং অডিও ক্লিপটি পাঠিয়েছেন, না থাক, অডিও ক্লিপটি শুনলে আপনারা বুঝতে পারবেন। শুধু একটা কথা বলি, ঈদের সময় যেহেতু আপনারা এই এপিসোডটি শুনছেন, সুতরাং সবকিছু স্পেশাল হবে, এটাই খুব স্বাভাবিক। চলুন কথা না বাড়িয়ে অডিও ক্লিপে যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com এর একজন মডারেটর। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি, সেই ঘটনাটি বেসিক্যালি আমাকে শেয়ার করেছেন একজন আপু। তো আপুর নাম হচ্ছে শিল্পা, উনি একজন হিন্দু। তো আপু আপনার ওনার ঘটনাটি আমাকে যেভাবে বলেছেন, আমি নিজের ভাষায় আপুর ঘটনাটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার জন্য এসেছি। তো চলুন কথা না বাড়িয়ে আপুর ঘটনার দিকে যাওয়া যাক। তো আপুর যে আব্বু ছিলেন, শিল্পা আপুর আব্বু, ওনারা 3 ভাই ছিলেন। তো 3 ভাইদের মধ্যে শিল্পা আপুর আব্বু ছিলেন মোটামুটি একটু অন্য টাইপের। উনি কখনো বাড়তি কোনো কথা বলতেন না, চুপচাপ থাকতেন, বা ওনার কাছে ভালো একটা চাকরিও ছিল এবং উনি এলাকাতে আসলে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। যেখানে তার যে বাকি 2 ভাই ছিল, তারা আসলে একটু অন্য টাইপের লোকজন ছিলেন আর কি। এলাকাতে তাদের কোনো ভালো রেপুটেশন ছিল না, বা তারা সেরকম ভাবে পড়াশোনা করতে পারেনি আর ভালো কোনো কিছু করতেও পারেনি। তো একটা সময় শিল্পা আব্বুর যখন বিয়ে হয়, তো বিয়ে হওয়ার পরে ওনার যে বাকি ভাইয়েরা ছিল, তারা শিল্পা আব্বুর পেছনে লাগে। তারা একদিন শিল্পা আব্বুকে বলে যে, ভাইয়া তোমার যে সহায় সম্পত্তি আছে সেগুলোর থেকে একটা অংশ আমাদের নামে দিয়ে দাও। তো শিল্পা আব্বু জিজ্ঞেস করে যে, এটা আবার কেমন লজিক? আমার সহায় সম্পত্তি থেকে আমি তোমাদেরকে কেন ভাগ দিব, আমাকে বলো, এটা লজিকটা কি?
ওনারা বলতেন কি যে আপনার কাছে ভালো একটা চাকরি আছে, আপনি ঠিক মতো কামাচ্ছেন এবং আপনার ভালো একটা রেপুটেশনও আছে, সো আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। এই কারণে হচ্ছে আপনি যদি আমাদেরকে দেন আমাদের ভালো হবে। তো শিল্পাপুর আব্বু বললো কি যে না, এইটা আসলে কিভাবে সম্ভব বা এটা কিরকম লজিক তোমরা দিলা? তোমরাও চেষ্টা করো, ভালো কিছু করার চেষ্টা করো, তোমরাও হচ্ছে কোনো না কোনো ভাবে চেষ্টা করো যেভাবে তোমরা সামনে আগাইতে পারো, যেভাবে আমি আগাইছি। যদি কোনো সাহায্য লাগে সেটা আমি করবো, সমস্যা নেই, কিন্তু এভাবে আসলে আমারও তো এখন পরিবার হয়েছে, আমারও বাচ্চা কাচ্চা হবে, তো তাদের কথা কি আমার চিন্তা করতে হবে না? তো সহায় সম্পত্তির কথা আমি তোমাদেরটা শুনতেছি না, আমি আমার সহায় সম্পত্তি নিজের কাছেই রাখবো। এই মুহূর্তে কি হলো, শিল্পাপুর আব্বু তো হচ্ছে বাসায় খুব বেশি একটা থাকেন না, ওনার কাজের জন্য উনি প্রায় বিভিন্ন জায়গায় যাওয়া আসা করেন বা ফিরলেও হচ্ছে অনেক দেরি করে বাসায় ফেরেন। এর মাঝখানে শিল্পাপুর যে চাচারা ছিলেন ওনারা কি করতেন, আবার শিল্পাপুর দাদা দাদির কান ভাঙতেন, বিভিন্ন ভাবে কান ভারী করতে, যে ভাইয়া এরকম, ভাইয়া ওরকম, মানুষের কাছে এগুলো বলে যে তার ভাইয়েরা ভালো না, এরকম করলে তো আসলে আমাদেরকে মানুষ দেখতেই পারবে না, এলাকা থেকে তাড়াই দিবে বা আমাদেরকে মানুষ খারাপ নজরে দেখবে, এরকম একটা কথাবার্তা আর কি। তো যখন দেখা গেল যে শিল্পাপুর দাদা দাদিও শিল্পাপুর আব্বুর বিরুদ্ধে কিছুটা চলে যাচ্ছে, তখন হচ্ছে শিল্পাপুর আব্বু ডিসাইড করলেন কি উনি আর এখানে থাকবেন না, উনি নিজে একটা বাসা নিয়ে তারপরে থাকবেন, মানে নিজে একটা বাসা করবেন। তো শিল্পাপুর দাদা দাদি আবার কি করছিলেন, ওনাদের যখন 3 ভাইয়ের বয়স যখন মোটামুটি 18-এর উপরে হয়ে যায় তখন সহায় সম্পত্তি তখনই ভাগ করে দিয়েছিলেন। এই কারণে হচ্ছে ওনার দাদা দাদিদের তেমন একটা হস্তক্ষেপের বিষয় ছিল না। কিন্তু যেহেতু শিল্পাপুর ফ্যামিলি এবার হচ্ছে চলে গেল, বাসা থেকে জয়েন্ট ফ্যামিলি থেকে চলে গেল, এবং সহায় সম্পত্তি ওনার ভাইয়েরা যেহেতু, মানে শিল্পাপুর আব্বুর ভাইয়েরা যেহেতু আর পাবেন না এমন সম্ভাবনা দেখা গেল, তখন হচ্ছে ওনারা চিন্তা করলো কি যে এই দুইজনকে বা শিল্পাপুর আব্বু আম্মুকে কোনো না কোনো ভাবে মেরে ফেলে যদি যায় তাহলে হচ্ছে সহায় সম্পত্তিগুলো আমরা পেতে পারি। কিন্তু কিভাবে মারবে? যদি ফিজিক্যালি কোনো টর্চার করে মারে তাহলে ফাঁসিও হয়ে যেতে পারে, পুলিশ জানাজানি হলে, বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তো তারা ডিসাইড করলো কি মারবে, কিন্তু জাদুর মাধ্যমে মারবে। তো এই জিনিসটা পরে জানা যায়। এর আগে বলে রাখি যে যখন আপুর ফ্যামিলি নিজেরা আলাদা হয়ে গিয়ে ঘর নেয় তখন শিল্পাপুর আম্মু কনসিভ করেন। তো উনি কনসিভ করার পরে মানে যখন দেখা গেল যে উনি কনসিভ করছে তখন বাসায় যখন জানানো হলো ওনাদেরকে দেখার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য কেউই আসেনি, দাদা দাদিও আসেনি, শিল্পাপুর দাদা দাদিও আসেনি। তো উনি যখন কনসিভ করে তখন মনে হয় যে ওনার পরিবারে যে চাচারা ছিলেন, মানে শিল্পাপুর যে চাচারা ছিলেন, ওনার বিষয়টা আসলে খুব মানে ভালোভাবে নিতে পারেনি বা হয়রান হয়ে গিয়েছিলেন যে কি ব্যাপার, আমরা চিন্তা করতেছি ওদেরকে মেরে ফেলবো, কিন্তু এখন তো ওদের তো ওয়ারিশ চলে আসতেছে, তো এখন কি করা যায়, এরকম চিন্তা হয়তো বা তাদের ছিল। তো এর মাঝখানে আবার শিল্পাপুর আম্মুর সাথে কিছু ঘটনা ঘটে। সেই ঘটনাগুলো এমন যে উনি যখন রান্না বান্না করতেন, মনে করেন যে খিচুড়ি রান্না করেছেন উনি, হান্ডিটা যখন খুলবেন রান্না শেষ করে খাওয়ার জন্য তখন দেখেন কি ভেতরে কয়েকটা মরা টিকটিকি, তো উনি চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসতেন। তারপরে ঘরের ভেতরে বিভিন্ন জায়গায় মরা কাক দেখা যেত বা রক্তে একদম মানে লটপট হয়ে থাকা বিড়ালের লাশ দেখা যেত। এগুলি কারণে ওনার আম্মু মানে শিল্পাপুর আম্মু খুবই ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, এবং আরো কিছু সমস্যা ছিল যেগুলি হচ্ছে যে ওনার আম্মু অনেক ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতেন। ওই টাইমটাতে এত ভয়ানক স্বপ্ন দেখতেন যে উনি ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠতেন এবং পরে আর ঘুমাতে পারতেন না। তো এর মাঝখানে কি হয়, একদিন হচ্ছে শিল্পাপুর আম্মু রান্নাঘরে রান্না করছিলেন, তো রান্না শেষ করে উনি গোসল করে এসে যখন খাওয়ার জন্য বসবেন তখন দেখেন কি হান্ডির ভেতরে বিড়ালের মাথা, রক্ত লাগা মাথা। এটা দেখে তো উনি এত জোরে চিৎকার দেন আর হচ্ছে দৌড়ে পালানোর সময় রান্নাঘর থেকে উনি পা পিছলে পড়ে যায় এবং ওনার মিসক্যারেজ হয়ে যায়। তো প্রথম বাচ্চা যখন মিসক্যারেজ হয়ে যায় তখন উনি মোটামুটি ভালো ডিপ্রেশনে চলে যান, এবং এরপরে যখন ডাক্তার দেখানো হয়
ডাক্তাররা মানে নিজেদের যে পুঁথিগত বিদ্যা আছে সেটা দিয়েই বলতেন যে হচ্ছে ওনার এই সমস্যা এটা ওটা, ওনাকে স্ট্রেস দেওয়া যাবেন না, মানে আপনারা স্ট্রেস দিবেন না ওনাকে, কোনোভাবেই স্ট্রেস যেন না হয় ওনার। তো শিল্পা আপুর আব্বু ডাক্তারকে বলতো কি আপনার কাছে নিয়ে আসছি স্ট্রেস কমানোর জন্য, আপনি নিজেই আমাদেরকে বলেন যে স্ট্রেস নিয়ে আমরা যেন স্ট্রেস না দিই, এটা কেমন কথা, দেখেন যদি কিছু করতে পারেন। বাট ওনাদের মেডিকেল টার্মের যে ট্রিটমেন্ট গুলি ছিল শুধুমাত্র এটাই করা হতো, কিন্তু এটা শিল্পাপুর আম্মুর কোনো আসল উন্নতি হচ্ছিল না। এরপরে শিল্পাপুর আম্মু সেকেন্ড টাইম কনসিভ করেন। সেকেন্ড টাইম যখন উনি কনসিভ করেন তখন সেই মানে মাঝখানে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান মোটামুটি হয়ে গিয়েছিল। উনি তখন বাচ্চা মিসক্যারেজ হওয়ার পর থেকে উনি তখন আর এরকম কোনো খারাপ স্বপ্ন দেখতো না, বা হচ্ছে হান্ডির ভেতরে কোনো টিকটিকি বা বিড়ালের মাথায় এরকম কিছুই দেখতেন না। কিন্তু বাচ্চা মারা যাওয়ার জন্য ওনার মনের ভিতরে খুব বড় একটা ডিপ্রেশন তখনও ছিল আর কি। এরপরে যখন উনি সেকেন্ড টাইম আবার হচ্ছে কনসিভ করেন বা প্রেগনেন্ট হন, তখন তার সাথে সেম কাহিনী আবার শুরু হয়। তো এরকম সেম কাহিনী ঘটতে ঘটতে এবার হচ্ছে বাচ্চাটা মিসক্যারেজ হয়নি। এবার উনি যখন হচ্ছে ডেলিভারির টাইম যখন আসে, ডেলিভারির টাইমে বাচ্চাটা হয়, কিন্তু বাচ্চাটা হয় মৃত বাচ্চা। তো উনি তো আরো ডিপ্রেশনে চলে যান। এখন মানে খুবই মানে কি বলবো, একটা পরিবারের জন্য কতটুকু দুঃখজনক, দুইটা বাচ্চা একের পর এক এভাবে হারানো। কিন্তু ওনার আসলে এই হারানোর জিনিসটা এখনই শেষ না। পরবর্তীতে তিনি আবার কনসিভ করেন এবং তার 3 নাম্বার বেবিটাও মৃত বেবি হয়। তো এরকম চলতে থাকা অবস্থায় শিল্পাপুর আব্বু একদিন হচ্ছে শিল্পাপুর আব্বুকে বললেন কি যে দেখো, আমার তো মনে হয় না এগুলো হচ্ছে কোনো স্বাভাবিক সমস্যা, আমাকে তুমি মন্দিরে নিয়ে চলো। তো শিল্পাপুর আব্বু বললেন কি যে না থাক, তোমার মন্দিরে যেতে হবে না, তুমি অসুস্থ, তুমি বাসায় থাকো, আমি মন্দিরে গিয়ে মন্দিরের পূজারীর সাথে কথা বলে আসবো। তো এর মাঝখানে শিল্পাপুর আব্বু মন্দিরে চলে গেলেন। তো মন্দিরে যখন উনি গেলেন তখন ওখানে যে পূজারী ছিল ওনাকে সবকিছু খুলে বলার পরে পূজারী হচ্ছে কিছু জিনিস দিলেন ওনাকে, যেমন হচ্ছে ধাগা বা আর হচ্ছে আপনার সিঁদুর দিয়ে কিছু একটা লাঠি টাইপের কিছু একটা দিলেন। এগুলো আশেপাশে রাখতে বলেছিলেন এবং হচ্ছে কিছু ধর্মের দেব দেবীর মূর্তি দিয়েছিলেন আর কি। তো নির্দিষ্ট কিছু পূজা পার্বণের কথা বলেছিলেন। তো এগুলি করার পরে থার্ড টাইম ফোর্থ টাইম যখন শিল্পাপুর আম্মু প্রেগনেন্ট হন এবং কনসিভ করেন, তখন শিল্পাপুর জন্মটা ঠিকঠাক মতো হয়। এবার আর মৃত বাচ্চার জন্ম হয় নাই বা হচ্ছে কোনো ধরনের কোনো মিসক্যারেজও হয় নাই। যাক ভালো। তো উনার যখন জন্ম হলো তখন দাদা দাদি চাচারা সবাই আসলো এবং তারা চিন্তা করলো কি যে এদের হচ্ছে মৃত্যু চাইলাম, এত কঠিন কিছু কাজ করার চিন্তা করলাম, কিন্তু এদের তো দেখা যায় এখন ওয়ারিশ চলে আসছে আর এত সুন্দর একটা বাচ্চা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে। আপু দেখতে নাকি খুবই সুন্দর ছিলেন ছোটবেলায়। তো এরপরে আস্তে আস্তে আপু একটু বড় হতে থাকেন, পরিবারের সমস্যাগুলো কিছুটা কম থাকে। তো এর মাঝখানে একদিন কি হয়, আপু যখন 4 থেকে 5-এ পড়েন, মানে 4 থেকে 5-এ পড়েন না, ওনার বয়স যখন 4 থেকে 5 ইয়ার্স, তখন রাস্তায় সাইকেলের সাথে ওনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়, যিনি 2 মাস মোটামুটি হাসপাতালেই ছিলেন এবং কোমাতে পর্যন্ত ছিলেন আপু। এরপরে পরিবারের সাথে কিছু কিছু ঘটনা ঘটে যেগুলি আপনি আমাকে বলেছেন যে এগুলি ওনার সম্পূর্ণ মনে নেই। উনি ঘটনাটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করেন। উনি বলেন যে এরপরে যে ঘটনাগুলি ওনার মনে আছে সেগুলি হচ্ছে মোটামুটি 2010-এর দিকের ঘটনা। তখন উনি ইন্টারমিডিয়েটে পড়েন। তো ইন্টারমিডিয়েটে পড়ার সময় ওনার বাবা একদিন হচ্ছে বিজনেস ট্রিপে, বাইরে ওনার বাবা ব্যবসায়ী ছিলেন একজন। তো ওনার বাবা একটা বিজনেস ট্রিপে যাওয়ার জন্য উনি হচ্ছে মোটামুটি প্রায় 4-5 দিন বাসায় থাকবেন না। তো এই চিন্তা করে ওনার বাবা কি করলেন, বিজনেস ট্রিপে চলে গেলেন। তখন হচ্ছে আপুর আবার পরীক্ষা চলছে, ইন্টারমিডিয়েটের মানে কলেজের পরীক্ষা, এক্সামিনেশন, এসএসসির মানে বোর্ড পরীক্ষা না, বাট কলেজের এক্সাম চলছে। তো এক্সামের জন্য আপু চিন্তা করলো আপুকে তো সারা রাত পড়তে হবে। আপু খুবই ভালো স্টুডেন্ট ছিলেন, উনি কখনো হচ্ছে খারাপ মার্কস পেতেন না বা ওনার গ্রেড সবসময় খুব ভালো আসতো। তো
তো উনি রাত্রেবেলা রুমে বসে বসে পড়াশোনা করছেন, মানে ড্রয়িং রুমে বসে পড়াশোনা করছেন, আর ভেতরের রুমে হচ্ছে ওনার আম্মু শুয়ে শুয়ে টিভি দেখছিলেন। তো এরকম টাইপের রাত 12টা যখন বাজে তখন হচ্ছে ওনাদের ঘরে ডোরবেল বাজে। তো মা মেয়ে দুজনে ভয় পেয়ে যায় যে এত রাত্রেবেলা কে আসলো। তো ওনার মা যখন ডোরের সামনে গিয়ে হাত ছাড়েন যে কে বাইরে কে আছে, তখন বাইরে থেকে উত্তর এলো কি যে শিল্পা আপুর চাচা আসছেন, ছোট চাচা। তো দরজা খুলে দিলেন আম্মু, শিল্পা আপুর আম্মু। তো ওনার আম্মু দরজা খুলে দেওয়ার পরে দেখলেন কি যে ওনার চাচা একটা ব্যাগ, কালো কালারের একটা ছোট্ট পলিথিন ব্যাগ হাতে, বলতেছে কি যে ভাবি মানে বৌদি দাদা তো হচ্ছে বাইরে গেছে, তো আমাকে বলছে তোমাদের বাসায় এসে যেন আজকে থাকি, তোমরা দুইজন একা আসো, তো যেন কোনো ক্ষতি না হয় বা কোনো সমস্যা না হয়, এই কারণে হচ্ছে দাদা আমাকে থাকতে বলছে আজকে তোমাদের বাসায়। তো শিল্পা আপুর আম্মু কি করলো, ওনাকে ভেতরের ঘরে চলে যেতে বললেন এবং উনি ভেতরের ঘরে চলে গেল, গেস্ট রুমে আর কি। তো গেস্ট রুমে যাওয়ার পরে শিল্পা আপুর আম্মু কি করলেন যে উনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন এবং আপুকে বলে গেলেন যে তুমি পড়া শেষ করে চলে এসো। ওনারা দুইজন আর কি মানে একই কামরায় শুইতেন যখন হচ্ছে বাসায় গেস্ট আসতো, কারণ গেস্টরা শিল্পা আপুর রুমেই থাকতো, ওইটাকেই গেস্ট রুম বলা হইতো আসলে। তো এরপরে কি হইলো, রাত্রেবেলা যখন শিল্পা আপু পড়াশোনা করছেন, রাতের 2টার দিকে ওনার কাছে মনে হলো যে ওনার রুম থেকে, যে রুমে ওনার চাচা বর্তমানে অবস্থান করছিলেন, মনে হলো কি যে ভয়ানক কিছু আওয়াজ আসছে, যে আওয়াজগুলো আসলে না বাংলা, না উর্দু, না হিন্দি, কোনো ধরনেরই কোনো ভাষা এগুলো না। আর আওয়াজগুলো মানে ক্ষণে ক্ষণে ভয়ানক থেকে ভয়ানকতর হচ্ছে, মানে ভয় থেকে আরো বেড়ে যাচ্ছে বিষয়টা। উনি কি করলেন, চিন্তা করলেন গিয়ে একবার দেখি। উনি যখন একটুখানি রুমের কাছে গেলেন তখন ভেতর থেকে একটা মহিলার কথা শুনতে পেলেন, একই রকম ভাষায় একটা মহিলা কথা বলছে। তখন উনি না কিছুটা ভয় পেয়ে যান, চিন্তা করেন যে বাসায় তো আমি আর আমার আম্মু ছাড়া কোনো মহিলা মানুষ নাই, তাহলে এই আওয়াজ কার কাছ থেকে আসলো। উনি ভয়ে হচ্ছে বই খাতা ওখানেই রেখে দৌড় দিয়ে হচ্ছে আম্মুর রুমে গিয়ে শুয়ে পড়েন। তো পরের দিন সকালবেলা হচ্ছে উনি যখন ঘুম থেকে ওঠেন, ওনার সকাল 10টার সময় পরীক্ষা ছিল, উনি মোটামুটি 7টার দিকে ঘুম থেকে উঠে যান। কিন্তু ঘুম থেকে উঠে এবার উনি পড়লেন আরেক বিপত্তিতে। রাতের বেলা উনি সম্পূর্ণ রকম সুস্থ ছিলেন, কিন্তু এবার যখন উনি ঘুম থেকে উঠলেন তখন দেখা গেল কি ওনার শরীরে প্রচন্ড জ্বর এবং উনি কয়েকবার বমিও করে ফেললেন। মাথা ব্যথা কি পরিমাণ যে উনি আসলে এটা বর্ণনা করতে পারছিলেন না। মানে উনি পরীক্ষার হলে যে যাবেন এতটুকু শক্তি পর্যন্ত তার ছিল না। বাইরে উনি পেইন কিলার খেলেন বা বিভিন্ন মেডিসিন নিয়ে ফাইনালি পরীক্ষার হলে প্রবেশ করলেন। কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করে উনার হচ্ছে সেকেন্ড টাইম উনি একটা শক খেলেন। উনি স্টুডেন্ট খুব ভালো ছিলেন, সবসময় লেটার গ্রেড পেতেন এবং মার্কস খুব ভালো ছিল তার। কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখে ওনার মনে হতে লাগলো কি উনি কিছুই পারেন না, ওনার কিছুই মনে নাই। উনি সম্পূর্ণ পরীক্ষার হলে কান্নাকাটি করলেন, কিচ্ছু মেমোরাইজ করতে পারলেন না, ওনার ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেল এবং উনি আর কিছু লিখতেও পারলেন না খাতাতে। এরপর আস্তে আস্তে এরকম ভাবেই ওনার পরীক্ষাগুলি যায়, কিন্তু প্রত্যেকটা পরীক্ষা উনি আস্তে আস্তে আসলে অসুস্থই হতে থাকেন। তো এরকম টাইপে একটা সময় কি হয়, পরীক্ষাগুলি শেষ হয়। এখানে একটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে প্রথম পরীক্ষা যেদিন যায় সেদিন যখন শিল্পা আপু বাসায় আসেন তখন শিল্পা আপুর আম্মু শিল্পা আপুকে বলেন কি যে মা আমি তো আসলে একটু ভয়ে বা চিন্তায় আছি, তোমার চাচা যে আসছিল এই কারণে। শিল্পা আপু জিজ্ঞেস করেন যে চাচা আসছিল তো এত ভয় বা চিন্তায় কি আছে? তখন ওনারা মা বললেন কি যে তোমার চাচা রাতের বেলা যখন আসছে তখন দেখছিলেন একটা কালো কালারের পলিথিন ব্যাগ নিয়ে আসছিল। শিল্পা আপু বললেন কি হ্যাঁ দেখছিলাম তো। এরপরে হচ্ছে শিল্পা আপুর আম্মু বললেন কি যে সকালবেলা যখন সে চলে যায় তখন কোনো একটা কারণে পলিথিনটা ওর হাত থেকে পড়ে যায় এবং সেখান থেকে একটা কাটা বিড়ালের মাথা বের হয়। তো আমি যখন তাকে জিজ্ঞেস করি যে কাটা বিড়ালের মাথা এখানে কিভাবে আসলো, তো সে আমার কথাগুলো মানে অগ্রাহ্য করে উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে চলে গেল। তো এই ঘটনাটা শিল্পা আপুর প্রথম পরীক্ষার দিন ঘটেছিল। এরপরে যখন শিল্পা আপুর রেজাল্ট হয় তখন দেখা যায় কি মানে সবাই অবাক, উনি 3 সাবজেক্টে ফেল করেন। যেখানে সবাই জানে উনি খুবই ভালো স্টুডেন্ট, হয়তোবা শরীর খারাপ থাকার জন্য উনি হয়তোবা লেটার গ্রেড পাবেন না, কিন্তু ইজিলি পাস করে যাওয়ার কথা ওনার, উনি ফেল কিভাবে করতে পারে? তো এরপরে ওনার হচ্ছে এই পরীক্ষাগুলো যেগুলো উনি ফেল করে 6 মাস পরে সেগুলোর একটা রি এক্সাম ছিল। তো উনি হচ্ছে এবার এই রি এক্সামের জন্য পড়াশোনা শুরু করেন।
কিন্তু সমস্যাগুলো আস্তে আস্তে চলতেই আছে। যেদিন ওনার পরীক্ষা শুরু হওয়ার কথা তার হচ্ছে 1 মাস আগে, ঠিক 1 মাস আগে একদিন রাতের বেলা উনি ঘুমালেন। সকালবেলা যখন উনি উঠলেন তখন উনি না উঠতে পারছেন না। শিল্পা আপু, ওনার মনে হচ্ছে ওনার শরীরে খুবই ব্যথা। উনি যখন উঠলেন তখন উনি দেখতে পেলেন কি যে ওনার হাত, পা, মাথা থেকে শুরু করে একবারে পায়ের পাতা পর্যন্ত ছোপ ছোপ দাগ, আর এত পরিমাণে ঘামাচি, বড় বড় ফোড়া, যেগুলো থেকে রক্ত বেরোচ্ছে এবং পুজ বেরোচ্ছে, এবং এগুলো থেকে এত পরিমাণ বাজে গন্ধ বেরোচ্ছে যেটা অ্যাকচুয়ালি উনি নিজেই সহ্য করতে পারছিলেন না। উনি চিৎকার দিলেন। ওনার মা বাবা রুমে আসলো, তো ওনাকে ডাক্তার দেখানো হলো, স্কিন স্পেশালিস্ট বা বিভিন্ন টাইপের ডাক্তার দেখানোর পরেও ওনার কোনো ধরনের কোনো উন্নতি হচ্ছিল না। তো 1 মাস কেটে গেল, ফাইনালি ওনার পরীক্ষা আসলো। তো উনি পেইন কিলারের উপরে নির্ভরশীল হয়ে গিয়েছিলেন। হাই ডোজের পেইন কিলার খেতেন এই সমস্যাগুলির জন্য, ব্যথা নিবারণের জন্য আর কি। যেদিন ওনার পরীক্ষা স্টার্ট হয় সেদিন উনি যখন পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছিলেন, তো কিছুক্ষণের মধ্যে ওনার পাশের যে মেয়েরা ছিল ওরা বলতে লাগলো কি, মানে সুপারভাইজারকে, মানে ইনভিজিলেটর যে ছিল পরীক্ষার, তাকে হচ্ছে কমপ্লেন করতে লাগলো যে টিচার আমাদের সিট চেঞ্জ করে দেন, ওর কাছ থেকে প্রচুর বাজে গন্ধ আসছে আর আমরা এটা আসলে সহ্য করতে পারছি না। তো আপু এত এম্বারাসড ফিল করলেন ওই টাইমে, এত লজ্জা পেলেন যে এই মেয়েগুলি আমাকে দেখে ঘৃণা করছে, ঘৃণা আসছে তাদের আমাদেরকে দেখে। এটা মানে কতটুকু শরম বা লজ্জার বিষয়। তো কিছুক্ষণের মধ্যে ওনার এই গন্ধটায় সম্পূর্ণ রুমটা ভরে গেল, আরো মেয়েরা কমপ্লেন দেওয়া শুরু করলো। এই টাইমে সুপারভাইজার কি করলেন, তাকে অন্য একটা রুমেই নিয়ে গেলেন। সুপারভাইজার টিচারটা অনেক ভালো ছিলেন এবং উনি শিল্পাপুর এই অবস্থা দেখে ওনাকে হেল্পও করেছিলেন কিছু, যে তুমি এই জিনিসটার উত্তর এটা লেখো। মানে বিভিন্নভাবে টিচার হেল্প করে অবস্থা দেখে খারাপ লাগার কারণে। এরপরে যখন বাসায় আসে ওনার পরীক্ষা এভাবেই শেষ হয়ে আস্তে আস্তে উনি আবার ফেল করেন, আবার উনি ফেল করে ফেলেন রেজাল্টের পরে। এবার কি করবে বুঝতে পারছিলেন না যে উনি কি করবে আসলে। উনি সারাদিন বাসায় বসে বসে কান্নাকাটি করে। এরপরে 2 মাস পর ওনার আবার পরীক্ষা, এবং ওই পরীক্ষায় যদি উনি ফেল করেন তাহলে ওনাকে আর উত্তীর্ণ করা হবে না, মানে ওনার একটা ইয়ার লস যাবে। তো এখন শিল্পাপুর আম্মু বলতেছে কি যে আমার মনে হয় না যে আমাদের মেয়ের যে সমস্যা সেটা কোনো শারীরিক সমস্যা, আর এটা মনে হয় অন্য কিছুই। তো তখন শিল্পাপুর আব্বুকে বললেন যে এই সমস্যাগুলো আসলে কিভাবে কবে থেকে স্টার্ট হয়। তো বললেন যে ওনার আব্বুকে বললেন ওনার আম্মু যে তুমি যখন বিজনেস ট্রিপে গেছিল তখন হচ্ছে ওর চাচা আসার পরে এরকম সমস্যাগুলো শুরু হয়। তো শিল্পাপুর আব্বু কিছুটা অবাক হয় যে ওর চাচা কেন আসছিল। তখন শিল্পাপুর আম্মু বলে কি তুমি এটা পাঠাইছিল। তো শিল্পাপুর আব্বু বলে যে না আমি তো পাঠাই নাই, আমি কেন পাঠাবো ওকে, আর আমি তো ওদেরকে বলেও যাইনি যে আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, তাহলে ওরা জানলো কিভাবে। তখন শিল্পাপুর পরিবার চিন্তা করলো কি ওরা হয়তোবা শিল্পাপুর পরিবারের উপরে নজর রাখছে, বা এমন কোনো একটা শক্তি তাদের বাসায় পাঠিয়েছে যাদের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করছে তারা। তো ওনার আব্বু তো খুবই পেরেশান হয়ে যান। তো পেরেশান হয়ে উনি কি করেন, ওনার একজন বন্ধুর সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, যিনি ছিলেন একজন মুসলিম। তো ওনার মুসলিম বন্ধুর সাথে যখন উনি এই বিষয়গুলো আলোচনা করেন তখন উনি একটা ঠিকানা দেন এবং বলেন কি যে এখানে একটা কাজী সাহেবকে পাবা যে এই ধরনের কাজগুলো আসলে করে থাকে, তোমাকে সে সাহায্য করতে পারে। তো শিল্পা আপুকে নিয়ে গিয়ে ওনার আব্বু এবং ওনার আম্মু ফ্যামিলি সহ আর কি চলে গেলেন সেই কাজী সাহেবের বাসায়। তো কাজী সাহেব ওনাদেরকে বললেন কি, যাওয়ার পরে বললেন যে আমাকে ইস্তেখারা করে সবকিছু জেনে দিতে হবে। ওকে, সময় নিয়ে উনি ইস্তেখারা করলেন। 2 দিন পরে আসতে বললেন কাজী সাহেব ওনাদেরকে। 2 দিন পরে যাওয়ার পরে কাজী সাহেব বলেন কি যে আপনাদের উপরে কঠিন কালো জাদু করা হয়েছে, এবং এটা করা হয়েছে সম্পত্তির লোভে, এবং এই কালো জাদু করছে আপনাদের পরিবারের সদস্যরাই, যেই কারণে আপনার 3টা বাচ্চা নষ্ট হয়, 1টা মিসক্যারেজ হয় এবং 2টা মারা যায়। কিন্তু চতুর্থবার যখন বাচ্চাটা হয় তখন আপনি কোনো একটা কারো সাহায্য নিয়েছিলেন, যেই কারণে এই সমস্যাগুলো আর হয় নাই, বা তখন হয়তো বা আল্লাহর কোনো একটা ভালো মানে কি বলবো মর্জি ছিল যে আপনাদের পরিবারের জন্য আর কোনো ক্ষতি না হয়। তো এই কারণে এই বাচ্চাটা নষ্ট হয় নাই, কিন্তু আপনার মেয়ের উপরে কালো জাদুটা খুব ভালো মতো খাটছে। এরপরে এই কাজী সাহেবের কাছ থেকে এটা সমাধান চাওয়া হলে উনি বলেন কি যে সমাধান আছে,
তোমাদেরকে কিছু কাজ করতে হবে, মেনে চলতে হবে কিছু রুলস। আর উনি চিনি পড়া দেন, ওই লোক সবসময় চিনি পড়া দিয়ে থাকতেন। তো চিনি পড়া দেওয়ার পর উনি বললেন কি যে ওনারা যেহেতু হিন্দু ছিল, তারপরেও কিছু দোয়া কালাম দেওয়া হলো ওনাদেরকে, যে তোমরা এই দোয়া কালামগুলি দিনে এই সময় পড়বা, রাতে এই সময় পড়বা, সন্ধ্যায় এই সময় পড়বা, আজান শুনবা, এরকম এরকম কথাবার্তা, বিভিন্ন আমল দেওয়া হলো ওনাদেরকে আর কি। তো প্রথম 10-15 দিন, মানে 10-15 দিন না, আসলে 7-8 দিন করার পরেই শিল্পা আপুর শরীরে না মানে কিরকম একটা, মানে কি বলবো, মানে খুবই একটা প্রশান্তি আসতে লাগলো। ওনার মনে হলো যে ওনার প্রবলেম গুলো আর ওনার সাথে বেশি একটা নেই। আস্তে আস্তে ওনার শরীরে সেই ফোড়াগুলা বা দাগ গুলা শুকায় যাচ্ছে এবং পুষ পড়াও বন্ধ হয়ে গেছে। তো 1 মাস পরে যখন শিল্পা আপু মানে চিনি পড়া খেতে থাকেন এবং 1 মাস পরে ওই কাজী সাহেবের কাছে আবার যাওয়ার কথা ছিল, তো 1 মাস পরে যখন উনি কাজী সাহেবের কাছে যান ওনারা, তখন শিল্পা আপু সম্পূর্ণ সুস্থ। ওনার শরীর একদম সুস্থ এবং কোনো ধরনের কোনো প্রবলেমই ছিল না। এরপরে যখন সেই কাজী সাহেবের কাছে আবার ওনারা যান, কাজী সাহেব বলেন কি যে তোমাদের উপর এখন আর কালো জাদুগুলা নাই, কিন্তু করা হচ্ছে। তোমাদের আমল আর তোমাদের এই যে মানে চিনি পড়া যে মানে তোমরা খাচ্ছ, এটার জন্য তোমাদের এখন আর কোনো ক্ষতি হচ্ছে না। এরপরে সেই কাজী সাহেব ওনাদের 3 জনকে 3টা তাবিজ দিলেন, যে তাবিজগুলো হাতে পড়তে হতো, এবং ওই তাবিজটা পড়ার পর থেকে ওনাদের এখন পর্যন্ত আর কোনো প্রবলেম হচ্ছে না। এখন শিল্পা আপুরা খুব ভালো আছেন, উনি বিয়ে শাদী করে ফেলেছেন এবং এখন পর্যন্ত সেই তাবিজ ওনার হাতে এবং ওনার মা বাবা দুজনই জীবিত, ওনাদের হাতেও আছে। তো এই ছিল আসলে শিল্পা আপুর ঘটনা। আমি জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি ভালো না লাগে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com এর সাথে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের পরের ঘটনায়, কারণ ঈদের সময় শুধু ঘটনা হবে, ঈদের সময় শুধু ভয় হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাইমুর রহমান দুর্জয়। আমার বাসা মুন্সিগঞ্জের শ্রীনগরে। আমি বর্তমানে কম্বোডিয়ান প্রবাসী। তো রাসেল ভাই, আমি আপনার একজন নীরব শ্রোতা এবং আমি আপনার Bhoot.com পরিবারের একজন সদস্য, কেননা আমি প্রায় নিয়মিত এখন এই প্রোগ্রামটা শুনি কাজের সময়। যদিও রাসেল ভাই আমি 2013-14 সাল থেকে Bhoot FM নিয়মিত শুনতাম, কিন্তু তখন রাত জেগে শোনা হতো না ভয়ের কারণে। পরবর্তীতে একটা কম্পিউটারের দোকান থেকে সংগ্রহ করে পরবর্তীতে শোনা হতো। তো যাই হোক রাসেল ভাই, এটি আমার পাঠানো প্রথম ঘটনা। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটা মূলত আমার এক পাকিস্তানি একজন বন্ধুর কাছ থেকে শোনা। তার নাম মালিক। আমি তার মতো করেই রাসেল ভাই ঘটনাটি বলার চেষ্টা করছি। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি রাসেল ভাই। ঘটনাটি খুব রিসেন্ট সময়ের একটি ঘটনা। তিনি একটি ক্যাসিনোতে কাজ করতেন সিয়ানক নামক একটি শহরে, এবং সেই কোম্পানির অবস্থান ছিল রাসেল ভাই ঠিক সমুদ্রের পাশে। তো কোম্পানি থাকার জন্য এমপ্লয়ীদেরকে কোম্পানির কাছেই, মানে কোম্পানি থেকে খুব বেশি দূরে না, কাছেই মোটামুটি একটা পুরাতন হোটেলে ওই স্টাফ আর এমপ্লয়ীদের থাকার জন্য সেই হোটেলটা ঠিক করেন আর কি। তো সেটা ছিল রাসেল ভাই খুবই পুরাতন একটা হোটেল, পুরাতন মডেলের হোটেল। আর এই ভবনটি ছিল 5 তলা এবং বেশিরভাগ রুমে ছিল রাসেল ভাই পরিত্যক্ত, উনি যেমনটা আমাকে বলেছিলেন। তো তাকে 5 তলার একটি রুম দেওয়া হয়। সেই রুমের সাথে অন্য কোনো রুম ছিল না, তাকে যে রুমটি দেওয়া হয়েছিল
তার বিবরণ অনুযায়ী রুমটা ছিল একদম কর্নারের সাইডে, যেখান তার রুমের সাথে শুধু ছাদে ওঠার একটা সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়িটি ছিল লক করা, আর ওইখানে কিছু ময়লা টলা আবর্জনা ছিল আর কি, এটা পরিত্যক্ত ছিল, সিঁড়িটা আটকানো ছিল। যাই হোক রাসেল ভাই, যদি আপনি চান আমি তার কাছ থেকে কিছু ছবি সংগ্রহ করে আমি আপনাকে পাঠাতে পারি। তো যাই হোক, আমি এখন মূল ঘটনাতে আসি রাসেল ভাই। তো প্রতিটি রুমে রাসেল ভাই 4 জন করে থাকতেন। অন্য রুমগুলোতে অবশিষ্ট সিট না থাকায় তাকে আলাদা একটা রুম দেওয়া হয় এবং তিনি সেখানে একাই থাকতেন। যেহেতু তিনি নতুন এসেছেন, তিনি একাই থাকতেন, অন্য রুমগুলা ফুল থাকায়। তো তার কথা অনুযায়ী আমি সেই রুমের একটু বিবরণ দিচ্ছি। রুমের মধ্যে রাসেল ভাই 2টা বেড ছিল, যেখানে উপরে নিচে করে 4 জন থাকা যায়, মানে 2টা বেডে 4টা সিট। যারা প্রবাসে আছেন তারা জানেন যে সিটগুলো কেমন হয়। সেই রুমে একটি আলমারি টাইপের কিছু একটা ছিল, কাপড় রাখার মতো। বলে রাখা ভালো রাসেল ভাই, তার কাজের সময় ছিল বিকেল 3টা থেকে রাত 3টা পর্যন্ত। তো প্রথম 2 দিন তার কোনো সমস্যা হয় না রুমে, কিন্তু তৃতীয় দিনের মাথায় তিনি যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন লাইট অফ করে, তো হঠাৎ খেয়াল করলেন তার পাশের বেডে কেউ একজন শুয়ে আছেন এইরকম। তো এরকম একটা মানে অবয়বের উপস্থিতি তিনি লক্ষ্য করেছেন। এইটা তার কাছে একটা মনের ভুল মনে হয়েছে, যে লাইট অফ করলে অনেক কিছুই মানুষ ইমাজিন করে, তো এরকমটা তিনি ভেবেছিলেন। তো যখন তিনি এরকমটা খেয়াল করেন, তো এর কিছুক্ষণ পরে রাসেল ভাই যখন তার মানে তন্দ্রাভাব চলে আসে, তখন তার উপরে যে সিট তো সেইখানে মানে কেউ একজন শুয়ে আছে এরকম নড়াচড়া করলে যেরকম একটা অনুভব হয়, মানে যেরকম একটা শব্দ হয়, এই শব্দটা তিনি অনুভব করতেছিলেন। মানে কেউ উপরে বেডে শুয়ে নড়াচড়া করলে যেমনটা মনে হয় সেটা তিনি অনুভব করেন যে তার উপরে কেউ একজন আছেন। তো এতে তিনি রাসেল ভাই ভীষণ ভয় পেয়ে যান। এর পরবর্তীতে তিনি সাথে সাথে লাইট অন করেন। এরপর প্রায় 2 থেকে 3 ঘন্টা তিনি বসে থাকেন, যেহেতু 3টায় তিনি বাসায় আসেন, মানে 3টা পর্যন্ত তার কাজ। তো সকাল হতে হতে 2-3 ঘন্টা পরে সকাল হয়ে যায়। এরপরে তিনি সকালেই ঘুমান ওই দিন যথারীতি। তো এরপর ঘুম থেকে উঠে তিনি কাজে চলে যান। তো কাজ থেকে যখন ওই দিন ফিরে আসেন বাসায়, মানে রুমের মধ্যে যেদিন ফিরে যখন আসেন, তিনি দেখেন যে তার কাপড় চোপড়, তার রুমে যে কাপড় চোপড় গুলো ছিল ওইগুলা সব ফ্লোরের মধ্যে আর কি অগোছালো অবস্থায় সব পড়ে আছে। তো এটা দেখে তিনি একেবারে ভীষণ ভয় পেয়ে যান রাসেল ভাই, কারণ যাওয়ার সময় তিনি রুম লক করে যান। আর তিনি ছাড়া আর অথরিটির লোক ছাড়া কারো কাছে চাবি থাকার কথা না, আর অথরিটির লোক নিশ্চয়ই এটা করবে না। তো এটা দেখার পর তিনি ভয় পেয়ে যান। এরপর তিনি ওই দিন লাইট অন করেই অনেকক্ষণ শুয়ে থাকেন। তো হঠাৎ যখন তার আবার চোখে ঘুম চলে আসে, তখন তিনি মানে ওই রুমের দরজায় টোকা দিলে যেরকম শব্দ, ওইরকম শব্দ তিনি শুনতে পান। কয়েকবার ঠক ঠক এরকম শব্দ শুনতে পান। এরপর যখন মানে তিনি মানে ঘুমটা ভেঙে যায় আর কি, এরপর শুনতে পান যে ওয়াশরুমে পানির শব্দ। মানে পানির শব্দ বলতে কেমন, যেমনটা তিনি বলেছেন, মানে কল ছাড়লে যেরকম শব্দ হয় পানির, ওই রকমটা না, মানে কেউ পানি নাড়াচাড়া করতেছে বা কাপড় চোপড় ধুইলে যেরকম পানির একটা শব্দ হয় ওইরকম শব্দ তিনি শুনতে পান। এরপর তিনি কিছু একটা বলেন, মানে কে এরকম তার ভাষায় আর কি কিছু একটা বলেন। তো এরপর এই শব্দটা চলে যায়। তো রাসেল ভাই তিনি ওই দিনও ঘুমাতে পারেন না। তো এর পরের দিন তিনি কাজে চলে যান এবং তিনি এই ঘটনা কাউকে তখন পর্যন্ত বলে নাই, যেহেতু তিনি নতুন, ওইরকম তার সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং ছিল না। তো পরের দিন যখন তিনি কাজে যান, কাজ থেকে ফেরার সময়, যেহেতু কোম্পানি থেকে বাসার দূরত্ব ছিল 5 থেকে 7 মিনিটের, তো ওই রাস্তায় হঠাৎ তার সামনে একটা মহিলা চলে আসেন। মহিলাটা দেখতে অনেকটা চাইনিজের মতো, মানে চাইনিজ মহিলাদের মতো আর কি। তিনি ওই মহিলা মানে তিনি বাসায় ফেরার সময় হঠাৎ করে তার কাছে একজন অচেনা মহিলা আসেন এবং চাইনিজ ভাষায় তাকে উত্তেজিত ভাবে কিছু কথা বলেন। মানে তিনি যদিও ভাষা বুঝতেছিলেন না, কিন্তু তার
বডি এক্সপ্রেশন বুঝতেছেন যে তিনি খুব রাগান্বিত এবং বাজে কিছু বলতেছে আর কি। আর তার চোখ ছিল লাল, তো মনে হচ্ছিল তার উপর তিনি ভীষণ ক্ষিপ্ত। তো যাই হোক, সেখান থেকে তিনি রুমে চলে আসেন। তিনিও ওইখানটাতে খুব ভয় পেয়ে যান। রুমে যখন আসেন রাসেল ভাই, তো রুমে ঢোকার পরে যখন তিনি ফ্রেশ হতে যাবেন, তো ফ্রেশ হওয়ার সময় যখন তিনি ওয়াশরুমে যখন ঢুকবেন আর কি, দরজা খোলেন, তখন দরজা খুলে দেখেন যে ওই যেই মহিলাটা তার সাথে রাস্তাতে ওই চেঁচামেচি করছে, মানে বিরক্ত হয়ে কিছু একটা বলছিল যে চাইনিজ মহিলার মতো দেখছে, ঠিক ওই মহিলাটাকেই উনি ওয়াশরুমে দেখতে পান, যে বিশ্রী একটা হাসি দিয়ে তার দিকে তাকায় আছে আর কি, এরকম। তো এটা দেখে তিনি চিৎকার দিয়ে রাসেল ভাই সেন্সলেস হয়ে যান। এরপর তিনি নিজেকে ওই 4th তলায় একটা রুমে নিজেকে মানে জ্ঞান ফেরার পরে সেখানে দেখেন। এরপর কি হয়েছে না হয়েছে সেটা সবাইকে বলেন। এরপর রাসেল ভাই তিনি ওই রুমটা ছেড়ে দেন। এখন তিনি 3rd ফ্লোরে আছেন, সেম হোটেলে 3rd ফ্লোরে আছেন, কিন্তু 5ম তলাতে এখন আর কেউ থাকেন না। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই লিসেনারদের শোনাবেন। আপনার জন্য শুভকামনা, ভূত.com এর জন্য শুভকামনা, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আবার ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এবারের ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভূত.com এর একজন মডারেটর, বলছি চট্টগ্রাম থেকে। তো আজকের যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন ইউএস প্রবাসী এক ভাই, যার নাম হচ্ছে আরিফ ভাই। তো আমি সাধারণত ঘটনাগুলো লিখে পাঠাই, অডিও ক্লিপ সাধারণত খুব একটা আমি পাঠাই না। তো সময় স্বল্পতার জন্য আর ব্যস্ততার জন্য আমাকে এবার ঘটনাটি আসলে অডিও আকারে পাঠাতে হলো। তো চলুন আরিফ ভাইয়ের ঘটনায় চলে যাই। তো আরিফ ভাইয়ের ফ্যামিলি মানে তারা যখন ছোট ছিল তখন থেকে বেশ গরিব টাইপের একটা ফ্যামিলি ছিল। তো সেই ফ্যামিলিতে আরিফ ভাইদের ছিল আরিফ ভাইয়ের বাবা, আরিফ ভাইয়ের মা, আর আরিফ ভাই এবং তার বোন। তার বোনের নাম হচ্ছে সাদিয়া। তো সাদিয়া আপু মানে তাদের এই গরিব অবস্থা বা তাদের যে দিন আনা দিন খাওয়া অবস্থা, এটা নিয়ে উনি বেশ কমপ্লেন করতেন। মানে তার মধ্যে এরকম একটা অবস্থা যে আমাদের আশেপাশে এত ধনী মানুষ, আমার ক্লাসমেটরা এত ধনী, আল্লাহ তাআলা শুধু তাদেরকেই সবকিছু দিলেন, আমাদেরকে কেন দিলেন না? তখন ওনার মা ওনাকে বলতেন যে মা দেখো, এটা আসলে আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আমরা তো আমাদের সব জায়গায় জানি, আমাদের হাদিসেও আছে যে দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। তো এগুলা বলে মানে সাদিয়া আপুর মা তাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু সাদিয়া আপু তারপরেও এগুলোতে বেশ নাখুশ অবস্থায় থাকতেন। মানে উনার এমন একটা অবস্থা যে উনি এগুলো মেনে নিতে পারেন না। উনার চাই টাকা পয়সা চাই এমন ভাবে যে উনি খুব দ্রুত কোনো কষ্ট করা ছাড়া এই টাকা পয়সা পাওয়া যাবে আর কি। বাকিরা যেরকম ভালো আছে উনিও সেরকম ভালো থাকার জন্য মানে চেষ্টা করতে থাকেন। তো দেখতে দেখতে উনারা বড় হয়ে যায়। আরিফ ভাইও লেখাপড়া করতে থাকেন। আরিফ ভাই ছিলেন ছোট, সাদিয়া আপুর থেকে ছোট। তো এক সময় সাদিয়া আপু বড় হয়ে যায় যখন, তখন ওনার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করে। তো বিয়ের সম্বন্ধ অনেক দেখা যায়, কিন্তু তাদের পরিবারের অবস্থা ভালো না থাকার জন্য তাদের মানে বিয়ের যে সম্বন্ধগুলো আসে সেগুলো খুব বেশি ভালো আসে না। এমন অবস্থা যে তাদের অবস্থাও দিনমজুর মতো অবস্থা। অনেকে এরকম আসছে যে আপনার ভ্যান চালায়, এরকম অনেকের সম্বন্ধ আসছে, যেগুলো সাদিয়া আপু প্রচন্ড মানে মনক্ষুণ্ণ হন এগুলো নিয়ে, যে আমার জন্য এরকম কেন হচ্ছে, আমার সাথে কেন এরকম হচ্ছে।
তো এক সময় তাদের আস্তে 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 অনেকদিন অপেক্ষা করতে করতে একটা সম্পর্ক আসে, যেটা হচ্ছে ছেলে একটা সরকারি চাকরি করে, তিনি একটা সরকারি অফিসের পিয়নের মানে পোস্টে থাকে আর কি। তো যত যাই হোক, সরকারি চাকরির তো একটা অবশ্যই নির্দিষ্ট একটা ভ্যালু আছে, যার জন্য মানে এটা তো অন্যদের থেকে অবশ্যই ভালো, অন্যান্য যে সম্বন্ধগুলো এসেছিল সেটা থেকে তো ভালোই ছিল। তো সেই জন্য সাদিয়া আপু রাজি হয়ে যান। আর এছাড়াও এখানে একটা সুবিধা ছিল কি, এই যে যেহেতু পিয়ন সরকারি চাকরি করতেন, ওনার জন্য কোয়ার্টার ছিল আর রেশনের ব্যবস্থা ছিল, এগুলোর জন্য সাদিয়া আপু রাজি হয়ে যায়। তো ওনার বিয়ে দেখতে চলে আসে, বিয়ে হয়। বিয়ের পরে উনি চিন্তা করেন যে যাকে এবার অন্তত আমার এই দারিদ্র্য যেটা ছিল সেটা ঘুচবে, আমি এখন অন্তত আগের থেকে কিছুটা হলো আরামে থাকতে পারবো। কিন্তু বিয়ের পরে উনি যখন ওনার শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে তো ওনার বেশি দিন থাকা হয় নাই, উনি হচ্ছে ওনার হাজবেন্ড চাকরি করতেন, সেই সুবাদে হচ্ছে ওনাকে কোয়ার্টারে থাকতে হয়েছে। তো শ্বশুর বাড়ির অবস্থাও তার খুব একটা যে ভালো ছিল সেটা না। তো তিনি চিন্তা করলেন যে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যখন কোয়ার্টারে যাব তখন হয়তো বা জীবনটা একটু আলাদা হতে পারে। তো তারা যখন কোয়ার্টারে চলে গেল তখন তিনি খেয়াল করলেন যে তাদের অবস্থা কোনোভাবেই ফিরতেছে না। এরকম একটা অবস্থা যে বেতন পাচ্ছেন ওইটা শুধু পরিবার চালানোর ক্ষেত্রেই খরচ হয়ে যাচ্ছে, জমতেছে না কিছুই, উনি কোনো আরামায়েশও করতে পারতেছেন না বা নিজের পছন্দ মতো কোনো জিনিসও কিনতে পারতেছেন না, এরকম অবস্থা। তো এটা নিয়ে উনি বেশ মনোক্ষুণ্ণ হন। উনার আবার এক দেবর ছিল, উনার দেবর একটা সরকারি ভার্সিটিতে তখন লেখাপড়া করতো, অনার্স পড়াশোনা করতেছিল, আপনার রসায়ন রসায়ন বিভাগ থেকে অনার্সে পড়ছিল। তো উনার সেটাই ছিল মানে শেষ বছর অনার্স কমপ্লিট করার। সেই ভার্সিটিতে উনার এক মেয়ের সাথে পরিচয় হয়। ওই মেয়ের বাবা আবার ছিল বিশাল বড় লোক, তাদের মানে বেশ বড় সড়ো বাড়ি ছিল, তারপর হচ্ছে তারা মানে বেশ ধনী ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, মানে ওই চাকর টাকর ছিল, এরকম ভাবে আর কি। ওনারা বেশ বড় লোক টাইপের ছিল আর কি। তো দেখা যায় যে এক সময় মানে সাদিয়া আপুর হাজবেন্ডের ভাইয়ের সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে যায়। মানে এটা বেশ আনএক্সপেক্টেড ছিল। বিয়েটা হওয়ার পেছনে কারণটা ছিল কি, সাদিয়া আপুর যে দেবর ছিল সে হচ্ছে ভার্সিটি থেকে পড়ালেখা শেষ করার পর বেশ ভালো একটা চাকরিতে জয়েন করে, যার জন্য মানে তার ওয়াইফের ফ্যামিলির তরফ থেকে কোনো ঝামেলা হয়নি আর কি। তো সাদিয়া আপুর হাজবেন্ডের নাম ছিল করিম আর তার ভাইয়ের নাম ছিল আসিফ। তো আসিফ ভাই বিয়ের পরে হচ্ছে তার শ্বশুর বাড়ি থেকে তাকে হচ্ছে একটি বাড়ি গিফট করা হয়। আসিফ ভাইয়ের ওয়াইফের নাম ছিল রেহানা। তো রেহানা আপুর বাবা হচ্ছে মানে আসিফ ভাইকে একটি বড় বাড়ি গিফট করেছিলেন আর তাদের ব্যবহারের জন্য একটি গাড়ি দিয়েছিলেন। তো বাড়িটা বেশ বড় ছিল, বাড়িটা বেশ বড় থাকার জন্য আসিফ ভাই চিন্তা করেন যে ঠিক আছে, তাহলে আমার ভাই আর ভাইয়ের বউ ওই বাড়িতে থাকুক। তো তিনি হচ্ছে তার ভাই আর ভাইয়ের বউকে এই বাড়িতে এনে রাখেন। অন্যদিকে সাদিয়া আপু যখন এই বাড়িতে আসেন তখন তো ওনার চোখ ছানা বড় হয়ে যায়। এত বড় বাড়ি, গাড়ি, তারপরে কাজকর্ম সাহায্য করার জন্য কাজের লোক, এগুলো দেখে উনি আসলে মানে পাগলের মতো হয়ে যায়। উনি চিন্তা করে ফাইনালি আমার অবস্থা ফিরলো, আমি এখন আরাম করে থাকবো। কিন্তু 2 দিন পরে তার এই ধারণাটাও ভুল প্রমাণিত হলো। এরকম কোনো ব্যাপার ছিল না যে আপনার রেহানা আপু কোনো মানে হিংসা করতো বা রেহানা আপু খারাপ মানুষ ছিলেন না। রেহানা আপু খারাপ মানুষ ছিলেন না, উনি খুব ভালো মানুষ ছিলেন, আর আসিফ ভাইয়াও খুব ভালো মানুষ ছিলেন। তো যখন আপু হচ্ছে আপনার সাদিয়া আপু এই বাড়িতে আসেন তখন দেখেন যে প্রত্যেকটা কাজ করানোর ক্ষেত্রে যে টাকাটার প্রয়োজন হচ্ছে, এই টাকাটা হচ্ছে তার রেহানা আপুর কাছ থেকে চেয়ে নিতে হচ্ছে। মানে এতে উনি বেশ অপমানিত বোধ করতে থাকেন যে না, আমার কেন টাকা চেয়ে নিতে হবে বারবার। বেশ কিছুদিন এই জিনিসটা হওয়ার পরে উনি আসলে এই জিনিসটা ওনার পছন্দ হতে থাকে না। তো ওনার মনে রেহানা আপুর জন্য বেশ বড় ধরনের হিংসা কাজ করতে শুরু করে যে না, কেন ও এরকম থাকবে, আমি কেন এরকম থাকবো। এই ব্যাপারটা নিয়ে উনি বেশ মানে হিংসায় পরিপূর্ণ হয় ওনার মন। তো এরকম চলতে থাকে। এক সময় ওনার হিংসা এত পরিমাণ বেড়ে যায় যে উনি মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। ওনাদের বাসায় এক দর্জি মহিলা আসতো। ওই মহিলা হচ্ছে তাদের কাপড় চোপড় সেলাই করতো, বিশেষ করে সাদিয়া আপুর কাপড় চোপড় সেলাই করতো আর হচ্ছে তার হাজবেন্ডের। ওই দর্জি মহিলা ওনাদেরই কাজ করতেন শুধু, কিন্তু আসিফ ভাই আর হচ্ছে রেহানা আপুর কাপড় চোপড় যা আছে ওনারা মার্কেট থেকে রেডিমেড কিনে নিয়ে আসতেন। তো ওই দর্জির কাছে একদিন বসে বসে কথা বলতেছেন। তো কথায় কথায় একসময় তার মুখ দিয়ে কিছু কথা বের হয়।
উনি বলতে থাকেন দর্জির কাছে যে আমি যদি কোনোভাবে সুযোগ পাইতাম এদেরকে মেরে ফেলার বা এদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে ফেলার, তাহলে হচ্ছে এই সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছুর মালিক আমি হতাম, তাহলে আমার আর কোনো সমস্যাই হতো না, আমি রানীর হালে থাকতে পারতাম। এরকম একটা কথা বলে বসে উনি। তো এই কথাটা শোনার পর দর্জি যে মহিলাটা আছে সে ওখান থেকে তখন মানে এই কথাটা শুনে বেশ অবাক হয়ে ওখান থেকে চলে যায়। তো অন্যদিকে আবার হচ্ছে সাদিয়া আপু চিন্তা করতে থাকে, আমি তো ওনাকে এই কথাটা বলে ফেললাম, এখন এই মহিলা যদি গিয়ে অন্য কাউকে আমার এই বলা কথাগুলো বলে দেয় তাহলে তো সবাই মিলে এসে আমাকে ধরবে, তখন আমি কই যাব। পরের দিন হচ্ছে দর্জি মহিলা আবার আসার পরে উনি মনে মনে ওনাকে দেখে খুশি হয়, কারণ সাদিয়া আপু মনে মনে চিন্তা করতেছে উনি মহিলা আসলে ওনার সাথে কথাবার্তা বলে এগুলা বলবেন যে আমি এগুলা শয়তানি করছি তোমার সাথে বা মজা করছি, এগুলা কাউকে বলিও না। তো যখন ওই দর্জি মহিলা আসে তখন হচ্ছে সাদিয়া আপুকে দেখে বলে যে আপা আপনি কালকে আমাকে একটা কথা বলছিলেন, যে কথাটা শোনার পর আমি চলে তো গিয়েছিলাম, শুরুতে আমার আসলে আপনার কথা শুনে বিশ্বাস হচ্ছিল না, পরবর্তী চিন্তা করলাম যে না, আমি আপনাকে এই কাজে সাহায্য করতে পারবো। তার এই কথা শোনার পর সাদিয়া আপু তো চিন্তা করলে ব্যাপার কি, যে ভাবলাম হচ্ছে বাইরের মানুষকে গিয়ে হয়তো বা বলে দিতে পারে, কিন্তু না, সে তো দেখি আমাকে সাপোর্ট করার জন্য আসছে। তারপর যখন ওই মহিলাকে জিজ্ঞেস করলেন সাদিয়া আপু যে তাহলে আমি কিভাবে কি করতে পারি, তুমি আমাকে একটা পথ দেখাও। তারপর ওই দর্জি মহিলা বললেন যে আমি একজন কবিরাজকে চিনি, যে কবিরাজ আপনার এই কাজ করে দিতে পারবে, আপনি তার সাথে দেখা করতে পারেন। কবিরাজের বাড়ি হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে সামান্য একটু দূরে, উনি একটা কবরস্থানের ভিতরে থাকেন, ওইখানেই কাজকর্ম করেন। তো সাদিয়া আপু তার হাজবেন্ডের কাছে বলেন গিয়ে যে আমি একটু বাড়িতে যাচ্ছি, মায়ের সাথে কিছুদিন থেকে আসি, মায়ের জন্য মনটা কেমন করছে। এই কথা বলে উনি আসলে নিজের বাবা বাড়িতে না গিয়ে উনি ওই দর্জি মহিলার সাথে উনার বাড়িতে যান। উনার বাড়িতে গিয়ে তারপরে উনি হচ্ছে ওই কবিরাজের সাথে দেখা করে। ওই কবিরাজ ওনাকে দেখেই বলে যে আমি জানি তুমি কেন এখানে আসছো, তোমার কাজ হবে, কিন্তু খুব একটা সহজ ভাবে যে হবে সেটা না, তোমাকে এই কাজের জন্য কিছু মূল্য দিতে হবে। মূল্য বলতে আবার টাকা পয়সা এরকম কিছু না, টাকা পয়সা তো আমি নিবই, হালকা পাতলা নিবই, কিন্তু তোমার নিজেরও কিছু মূল্য দিতে হবে সেটার জন্য, নিজের থেকে। তখন আপুকে জিজ্ঞেস করলো যে তুমি কি এই মূল্যগুলো দেওয়ার জন্য বা যে সামনে যেই কঠিন রাস্তায় চলতে হবে সেটার জন্য কি তুমি মানে প্রস্তুত আছো কিনা। তারপরে যখন আপু বললেন যে না, আমার কোনো সমস্যা নেই, আপনি যেরকম হয় সেরকম ভাবে আমাকে দেন, আমি আমার মতো করে ম্যানেজ করে নেবো সেটা। তারপর কবিরাজ বললেন তোমাকে আমি একটা আমল দিব, এই আমলটা তোমাকে 7 দিন করতে হবে। এই 7 দিন তোমাকে আমলটা এমন ভাবে করতে হবে, একটা নির্দিষ্ট ঘরে তোমাকে থাকতে হবে, ওই ঘর থেকে তুমি কোনোভাবেই বের হতে পারবে না। তোমার যাবতীয় কাজকর্ম যেমন খাওয়া দাওয়া, তারপর হচ্ছে তোমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, সবকিছু তোমার ওই ঘরের মধ্যেই করতে হবে। ওই ঘর থেকে তুমি বের হওয়া মানে তোমার আমল নষ্ট হয়ে যাওয়া। প্রথম 6 দিন তোমাকে এইভাবেই আমল করতে হবে, এবং লাস্টের দিন তোমাকে এই আমলটাই করতে হবে একটা কবরস্থানে, নতুন একটা কবরে শুয়ে। এই কথা শুনে তো আপু বেশ বিচলিত হয়ে যান যে আমি এই কাজগুলা কিভাবে করবো। 6 দিন না হয় বাসার ভিতরে করা, একটা রুমের ভিতরে করা, সেটা না হয় আমি করতেই পারলাম, কিন্তু একটা কবরস্থানে সদ্য মানে হওয়া নতুন কবর, ওটার ভিতরে শুয়ে আমি এই কাজটা কিভাবে করবো। এই চিন্তা করতে করতে আপু তারপরেও রাজি হয়ে যায়, কারণ তার সামনে শুধু একটা জিনিসই চোখে ভাসছে যে না, এই সম্পত্তি সব আমার হবে, মানে তার এই চিন্তা ছাড়া কোনো চিন্তা নেই। তো উনি কবিরাজের কথা রাজি হয়, কবিরাজ তাকে আমলটা দেওয়ার পর ওই আমলটা উনি চিন্তা করেন যে আমি দর্জি মহিলার বাসাতেই আমলটা করব। যেহেতু 1 সপ্তাহ, আমি তোমার হাজবেন্ডকে 10 দিনের কথা বলেই আসছি, তাহলে আমি 1 সপ্তাহ থাকি এখানে, থাইকা হচ্ছে আমার আমলটা আমি কমপ্লিট করি। তো প্রথম 6 দিন ওনার আমলটা উনি কমপ্লিট করেন। রুমের ভেতরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার, তারপর হচ্ছে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা সব করে উনি ওইখানে আমল করা শুরু করে। উনি যখন আমল করতেছিল তখন ওনাকে বারবার ওনার আশপাশ দিয়ে কেউ না কেউ বলতেছিল যে এই আমলটা কইরো না, এরকম কিছু করো না, মানে সবাইকে কে জানি ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। কবিরাজ ওনাকে বলে দিছিল যে আমল করার সময় কেউ না কেউ তোমাকে হালকা পাতলা বাধা দেওয়ার চেষ্টা করবে, কইরো না করো না এই টাইপের কথাবার্তা বলবে, কিন্তু কোনো সমস্যা নেই, এটা তারাই বলবে যারা হচ্ছে এই আমল করার কারণে পরবর্তীতে তোমার দাসে পরিণত হবে। তারা চায় না যে তারা তোমার দাসে পরিণত হোক, এই জন্য তোমাকে আটকানোর চেষ্টা করবে। ভয়ের কোনো কারণ নাই, ঘর থেকে যদি বের হও তাহলে হচ্ছে ক্ষতির সম্ভাবনা আছে, কিন্তু ঘর থেকে বের না হলে ক্ষতির সম্ভাবনা নেই, তাই ঘরে বসেই 6 দিন এই আমল করতে হবে। তো উনি একে একে 6 দিন আমলগুলো করে, এবং এই সমস্যা যেগুলো কবিরাজ বলছিল এগুলো তার সাথে নিয়মিত মোটামুটি হয়েছে। এরপরে লাস্ট আমল যেটা ছিল, লাস্ট দিন মানে 7ম দিন কবরস্থানে শুয়ে আমল করা, এইটা উনি
যখন কবরস্থানে শুইছে উনি ওই দর্জি মহিলাকে বলছে, আমি যতক্ষণ কবরস্থানে শুয়ে থাকবো তুমি এই কবরের সামনে থেকে নড়তে পারবা না, তোমাকে এখানেই থাকতে হবে, তোমাকে আমি এটার জন্য টাকা দিব। তো এই মহিলা যখন রাজি হয়ে যায় তখন টাকার কথা শুনে, তারপরে ওই আমলটা আপু খুব কষ্ট করে একদিনের মধ্যে কমপ্লিট করে। উনি যে কবরের ভিতরে ঢুকছিলেন ওই কবরটা ছিল বেশ কয়েক মাসের পুরানা আর কি, নতুনই বলা চলে, কারণ কয়েক মাস পুরানো কবর তো আর পুরান হয় না। তো ওই কবরটার ভিতরে এত বাজে গন্ধ ছিল, লাশ পচার এত বাজে গন্ধ ছিল যে উনাকে যখন সকালবেলা দর্জি মহিলা উঠাইতে যায় তখন দেখে যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর ওনাকে উঠানো হয় কষ্ট কষ্ট করে, ওনার আমল সম্পন্ন হয়। ওনার আমল সম্পন্ন হওয়ার পরে উনি আবার কবিরাজের কাছে গিয়ে বলেন যে আমার তো আমল সম্পন্ন করছি, এখন কি? তখন কবিরাজ বলে, এখন বাড়ি যাও, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। তখন উনি বললেন যে এইটা কি ধরনের কথা, আমি তো আমল করছি আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য, তাহলে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো মানে কি? তখন কবিরাজ বলতেছে, তুমি যাও নাকে তেল দিয়ে ঘুমাও, বাকি সব তুমি নিজেই বুঝতে পারবা। তো উনি বাড়িতে যাই খুব টায়ার্ড অবস্থায়, বাড়িতে গিয়ে গোসল টোসল করে তারপর ঘুম দেয়। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখেন যে কেউ তাকে বলতেছে, আপনার হুকুম কি? তখন উনি বলছে যে আমার হুকুম মানে আপনি কে? এগুলো বলে বলে উনি আর কি ওই স্বপ্নটাকে তেমন একটা পাত্তা দেন নাই। কিন্তু যখন 3-4 দিন এই স্বপ্ন উনি দেখলেন তখন উনি বুঝতে পারলেন এটা হয়তো আমার আমলের ফল। তো উনি 4র্থ দিন বা 5ম দিন ওই স্বপ্নের মধ্যে কেউ এসে যখন বললো যে তোমার হুকুম কি, তখন উনি বললেন যে আমার হুকুম আমার দেবর আসিফ আর আমার আসিফের বউ রেহানা, এদেরকে ধীরে ধীরে জাদুর মাধ্যমে বা কালো জাদু বা যে কোনো উপায়ে এদেরকে ধীরে ধীরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। তো তখন তার সামনে যে অবয়বটা ছিল স্বপ্নের মধ্যে এসে বলতো যে হুকুম কি, তখন উনি ওই অবয়বটা বলল যে এটার জন্য তো তোমাকেই কাজ করতে হবে, তোমাকে একটা পানি দিব, ওই পানিটা তুমি আগামীকালকে তোমার বাসার নিচে যে ওই বাগান আছে ওই বাগানের যে বালতি আছে, যে বালতিতে বাগানের গাছে পানি দাও, ওই বালতির মধ্যে পানিটা পাবা এবং ওই পানির মধ্যে রক্ত মিশ্রিত অবস্থায় থাকবে, ওটা লাল পানি থাকবে। কিসের রক্ত সেটা তোমাকে বলা যাবে না, কিন্তু ওই পানি তোমাকে নিয়ে আসতে হবে। ওই পানি নিয়ে এসে তোমার ওই দেবর আর তোমার দেবরানীর যে জামা কাপড় আছে এই জামা কাপড় ওই পানির মধ্যে ধুইতে হবে, ধুইয়া ওই জামা কাপড় ওদেরকে পরাইতে হবে। তো আপু তো মহা খুশি, উনি ঘুম থেকে উঠে পড়লো স্বপ্ন দেখার পরে। উনি চিন্তা করতে থাকলেন যে স্বপ্ন তো দেখলাম, এখন এটা যদি সত্যি না হয় তাহলে তো বিপদ হয়ে যাবে, তো আমি কবিরাজকে গিয়ে ধরবো, ওনাকে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, আমাকে আমল দিচ্ছে, কাজ হলো না, আমি ওনাকে দেখে নিব, এই ধরনের চিন্তা ভাবনা করলো। ওই দিনই বিকালবেলা উনি যখন ওই বাগানে গেল তখন দেখে যে এক বালতি পানি, ওটার মধ্যে ওটার রং আবার লাল, পানির ভিতরে রক্ত মিশ্রিত। তো উনি বুঝতে পারলেন যে না, উনি স্বপ্নে যেটা দেখছেন সেটা সত্যি। তো উনি ওই পানি নিয়ে আসলেন, পানি নিয়ে এসে সাদিয়া আপু তখন রেহানা আপুর কিছু জামা নিলেন আর আসিফ ভাই কিছু জামা নিয়ে ওটার মধ্যে ধুইলেন। ধোয়ার পরে ওই জামা শুকাইলেন, শুকানোর পরে 2-3 দিন পরে ওই জামা ওনাদেরকে পরতে দিলেন। এমন ভাবে যে এই জামাগুলো উনি কোন একটা স্পেশাল জায়গায় যাবে বা ওনার শ্বশুর বাড়িতে যাবে, গিয়ে তাই নতুন জামা কাপড় পরিধান করে যেতে হবে, এই জন্য উনি জামা কাপড় গুলো ওনাদেরকে দেন পরার জন্য। তো ওনারাও জামা কাপড় পরে। ওনারা জামা কাপড় পরার কিছুদিন পর থেকে ওনারা বেশ অসুস্থ থাকতে শুরু করে, দুইজনই। দেখা যায় যে কারো একজনের শ্বাসকষ্ট হচ্ছে বা একজন ঠিক মতো কথা বলতে পারতেছেন না। এমন এক সময় আসে যখন আসিফ ভাইয়ের এক সাইড পুরো প্যারালাইজড হয়ে যায়, আর সাদিয়াপুর আপনার 2বার স্ট্রোকও হয়ে যায় এর মাঝখানে। এটা মোটামুটি 2-3 মাসের ব্যবধানের মধ্যে এরকম হয়। তো ধীরে 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 তাদের অসুস্থতা বাড়তে বাড়তে এক সময় তারা মারা যান। তারা মারা যাওয়ার পর সাদিয়া আপু যখন রেহানা আপু আর আসিফ ভাই মারা গেলেন, তখন সাদিয়া আপু চিন্তা করলেন যে যেহেতু ওনারা মারা গেছে, এখন আমি নাটক করি, তাদেরকে অনেক পছন্দ করতাম, আমি অনেক ভালোবাসতাম, এটা দেখানোর জন্য নাটক করি রেহানার পরিবারের সামনে, রেহানা আপুর পরিবারের সামনে। তাহলে এই বাড়িটা আর গাড়িটা অন্তত আমার কাছ থেকে কেড়ে নেবে না, কারণ রেহানা আপু ছিলেন তাদের একমাত্র মেয়ে। তো সাদিয়া আপু রেহানা আপুর বাবা মার কাছে গিয়ে বলেন যে আপনার এক মেয়ে গেছে, তো কি হয়েছে, আমি তো আপনার মেয়ে, আমাকে আপনার মেয়ে ভাবেন, আমি আপনার মেয়ে, আপনার সাথে আমি সবসময় আছি। তো এইভাবে উনি নাটকগুলো করে। এই নাটকগুলো করার পর উনি এই বাড়ি তো আর রেহানা আপুর বাবা মা নিয়ে নেন নাই, ওনার কাছ থেকে গাড়িও নেন নাই। তো উনি বাড়ি আর গাড়ির মালিক হয়ে যান। তো বাড়ি আর গাড়ির মালিক হওয়ার পরে ওনার কাছে একটা জিনিস এখনো পছন্দ হচ্ছে না, সেটা কি ওনার যে টাকাটা দরকার সেই টাকাটা তো ওনার কাছে আসতেছে না।
রেহানা আপুর বাবা মা ওনাকে তো টাকা দিতেন, এই টাকা তো আর সাদিয়া আপুকে দিবে না, দিতেনও না যথারীতি। তো সাদিয়া আপু চিন্তা করেন যে এখন আমার তো সবকিছুই আছে, কিন্তু আমার তো কোনো টাকা নাই, টাকা ছাড়া আমি আরাম কিভাবে করবো? বাড়িতে থাকার চলাফেরা করাই তো এক কথা না, তো টাকা ছাড়া তো আর আরাম করা যায় না। তো এরপর উনি চিন্তা করলেন কি উনি ওই কবিরাজের কাছে আবার যাবেন। তো কবিরাজের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি এমন একটা আমল শিখতে চাই এখন যেটার মাধ্যমে আমি কালো জাদু করতে পারবো মানুষের উপরে, এই কালো জাদু করার মাধ্যমে আমি টাকা ইনকাম করবো। তো কবিরাজ তখন ওনার কথা শুনে বলেন যে এটা তো তুমি এমন একটা কথা বলছো যেটা খুব ডেঞ্জারাস একটা কথা, এর মাধ্যমে তুমি যদি কাজ করো তোমাকে আমি আমল তো দিতে পারবো, কিন্তু তোমার লাইফ রিস্ক হয়ে যাবে এতে আমলটা কমপ্লিট করতে গিয়ে। তুমি যদি সবকিছু ঠিকঠাক মতো করতে পারো তাহলে আমার তো সমস্যা নাই, করো, কিন্তু তোমাকে ঠিকঠাক মতো করতে হবে, নাহলে তোমার জীবন যাবে। এটা হইতেছে একদম মানে পাথরের মতো সত্যি কথা, জীবন যাবেই যদি ঠিক মতো করতে না পারো। তো সাদিয়া আপু বলেন যে মিয়া না আমি পারবো। তখন উনি সাদিয়া আপুকে 45 দিনের একটা আমল দেন। উনি কবিরাজ বলে দেন যে এই 45 দিন তোমাকে আগের মতো আমল করতে হবে, কিন্তু এবার কোনো রুম তুমি পুরোটা নিতে পারবা না, রুমের মধ্যে একটা সার্কেল করতে হবে। তোমাকে আমি কিছু গুঁড়া দিচ্ছি, এই গুঁড়া দিয়ে তুমি রুমের মধ্যে একটা সার্কেল করবা, এই সার্কেলের বাইরে তুমি 45 দিন পর্যন্ত কিছুতেই বের হতে পারবা না। এর মধ্যে তোমার অনেক সমস্যা হবে, অনেক কিছু দেখবা, অনেক কিছু শুনবা, কিন্তু তুমি এই সার্কেল থেকে বেরোতে পারবা না। তুমি রুমের দরজা লক করবা, ভিতরে সার্কেল করবা, বৃত্ত করবা, বৃত্ত করার পরে বৃত্তের মাঝখানে বসবা, তোমার খাওয়া দাওয়া বাকি যাবতীয় যা কিছু আছে সবকিছু ওটার ভিতরে হবে। তো সাদিয়া আপু কবিরাজের কথা মতো আবার সেই ইয়ার কাছে মানে দর্জি মহিলার বাড়িতে কাজটা করার সিদ্ধান্ত নেন। তো উনি ওনার হাজবেন্ডকে বলেন যে বাহানা দিয়ে দেন যে আমি মা আমার অসুস্থ, বাবা আমার অসুস্থ, তো আমি হচ্ছে ওনাদের কাছে 1-1.5 মাস থেকে আসি। তো ওনার হাজবেন্ড বলেন যে আচ্ছা ঠিক আছে থেকে আসো, অসুবিধা নেই। উনি নিজেই আবার ওনাকে সাদিয়া আপুকে মানে ওনার হাজবেন্ড সাদিয়া আপুর বাবার বাড়িতে রেখে যান। তো সাদিয়া আপু বাবার বাড়িতে 2 দিন থাকার পর ওই দর্জি মহিলার ওখানে চলে যায়। ওই দর্জি মহিলার ওখানে চলে গিয়ে ওনার রুমের মধ্যে একটা রুম নেয়, ওনার বাসার একটা রুম নেয়, ওই রুমের ভিতরে একটা সার্কেল করে কবিরাজের দেয়া গুঁড়াগুলো দিয়ে। সার্কেল করার পর উনি ওনার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই সার্কেলের ভিতরে বসেন। বসার পর ওনার আমল শুরু করেন। ওনার আমলের মধ্যে উনি এবার বেশ মানে অন্যরকম কিছু জিনিস লক্ষ্য করতে থাকেন। উনি দেখেন যে মাঝে মাঝে ওনার আত্মীয় স্বজন হয়, কখনো ওনার বাবা, কখনো ওনার মা এসে বাইরে থেকে দরজা নক করতেছে, বলতেছে যে দরজা খোলো মা, দরজা খোলো, তোমার বাবা অসুস্থ, তোমার বাবা স্ট্রোক করছে, বা বাবা এসে বলে যে তোমার মা অসুস্থ, তোমার মা মারা গেছে, বা তোমার হাজবেন্ড মারা গেছে, এই ধরনের কথাবার্তা গুলো বলে। তো কবিরাজ আগেই বলে দিয়েছিলেন যে এরকম কিছু হবে, যারা তোমার বসে আসবে এরা কখনোই চাইতেছে না বা কখনোই চাবে না যে তুমি তাদেরকে বশ করো, এই কারণেই এরা এই কাজগুলো করবে। তো উনি এইভাবে আমল কমপ্লিট করতে করতে মোটামুটি 30-35 দিন উনি সাকসেসফুলি আমলটা কমপ্লিট করেন। মাঝখানে এরকম হয়েছে যে কারেন্ট চলে গেছে, বা হচ্ছে নেই, কারেন্ট নেই, বাতি জ্বলতেছে না, বা রুমের যত মোমবাতি ছিল সব নিভে গেছে। এরকম সময় উনি মাঝে মাঝে খেয়াল করতে গিয়ে রুমের মধ্যে প্রচুর শিয়াল, তারপর হচ্ছে হাইনার গর্জন, তারপর হাইনার আওয়াজ আর কি, তারপর দেখা যাচ্ছে বাঘ আর সিংহের গর্জন, মনে হইতেছে বাঘ এবং সিংহ মারামারি করতেছে, একজন একজনকে মনে হয় চিড়ে টিড়ে ফেলতেছে, এরকম গর্জন, সাপের হিস হিস সাউন্ড, বহুত ধরনের শব্দ উনি পেতেন। উনি ভয়ও পেতেন, কিন্তু মনে মনে চিন্তা করতেন যে না এটা আসলে তেমন কিছু না, আমি যতক্ষণ সার্কেলের ভিতরে আছে আমাকে তো আর কেউ কিছু করতে পারবে না। তো ওনাকে বারবার চেষ্টা করে হতো এই সার্কেল থেকে বের করে আনার জন্য, কিন্তু উনি বের হতেন না। তো 35 দিন যখন কেটে গেল তখন উনি হচ্ছে বেশ খুশি যে না আমার আমল তো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি তো পেরিয়ে ফেলছি, আর মাত্র 10টা দিনই আছে। তো এইভাবে আস্তে আস্তে আরো একটা দিন চলে গেল। একদিন হলো কি তার হাজবেন্ড মনে হলো যে তার রুমের ভিতরে চলে আসছে, এসে বলতেছে তুমি এইখানে কি করতেছো, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, অ্যাক্সিডেন্ট করছে, তুমি চলো এক্ষুনি চলো, তোমার ভাইয়ের অবস্থা ভালো না। তো উনি তখন চিন্তা করেন আমার ভাইয়ের অবস্থা ভালো না মানে আমার ভাই তো লেখাপড়া করছে, ঠিক মতো লেখাপড়া করে উনি তো ইউএসএ তে থাকে এখন, আমার ভাই আবার দেশে আসলো কবে, বা এসেও থাকতে পারে। উনি কিছুক্ষণের জন্য না বেশ বিচলিত হয়ে যান যে কি বলতেছে এগুলা, মানে উনি তখন খেয়াল ছিল না এগুলো যেগুলো হইতেই পারে। তারপরে উনি চিন্তা করেন আচ্ছা দরজা তো লাগানো, তাহলে আমার হাজবেন্ড ঘরে কিভাবে এলো, আর আমার হাজবেন্ড এই দর্জির বাড়ি চিনলই বা কিভাবে। তখন উনি তার কথা আর কর্ণপাত করে না, উনি নিজের মতো আমল করতে থাকে। তার আমল যেদিন শেষ তার আগের দিন উনি বিদেশে ওনার ভাইকে ফোন করে ওনার ভাইকে সবকিছু জানান। আশিক ভাইকে ফোন দেওয়ার পর যখন উনি সবকিছু জানান তখন ওনার ভাই
এই কথাগুলো শোনার পর বলেন যে বোন তুমি, মানে উনি তো বিস্তারিত সবকিছু বলেন নাই, উনি শুধু বলছেন যে আমি একটা আমল করতেছি যার মাধ্যমে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারপর হচ্ছে ওনার ভাই বলে যে তুমি কি এগুলা করতেছো, এগুলা তো কুফরি কাজ করতেছো, তুমি এগুলা থেকে তুমি সরে আসো। তখন আপু বলতেছে যে না, আমি এগুলোর থেকে সরে আসবো না, আমি এগুলোই করবো। তো এক পর্যায়ে হয় কি, উনার ভাইয়ের সাথে উনার বেশ ঝগড়া লেগে যায় যে এগুলা উনি করতেছে, উনার ভাই এটা পছন্দ করে না, আবার উনি ওনার ভাইকে বুঝাইতেছেন না এটাই ঠিক ওনার জন্য। তো এরকম ঝগড়া লাগতে লাগতে এক সময় হয় কি, ওনার আর উনি যে আমলে আছেন একটা জায়গায়, ওনার এই জিনিসটা মাথা থেকে মনে হয় কিছুটা সরে যায়। তো ঝগড়ার এক পর্যায়ে উনি হচ্ছে মানে খুব কথা কাটাকাটি বাক বিতরণা চলতেছে, এমন সময় উনি উঠে দাঁড়িয়ে, মানুষদের কিছু অভ্যাস আছে না যে ফোনে কথা বলার সময় হেঁটে হেঁটে কথা বলে, সামনে যায় পেছনে আসে, আবার পেছনে যায় সামনে আসে, পায়চারি করে। এইভাবে উনি পায়চারি করতে করতে হঠাৎ ওই সার্কেল থেকে বের হয়ে যান। ওই সার্কেল থেকে উনি বের হওয়ার পরে মনে হয় যে রুমের ভেতরে প্রচন্ড বাঘের গর্জন, তারপর হচ্ছে সিংহের গর্জন, হাইনার শব্দ, সাপের আওয়াজ, হিসির শব্দ, এগুলো সবে ওই রুম পরিপূর্ণ হয়ে যায়। তো ওনার ভাইও ফোনে এই শব্দগুলো কিন্তু শুনছিলেন। তো এক সময় উনি ভীত অবস্থা ওনার ভাইকে বলেন যে ভাই, আজকেই মনে হয় আমার শেষ দিন, কারণ কবিরাজ বলছিল আমি যদি সার্কেল থেকে বের হই তাহলে আমার মৃত্যু হবে। তো ওনার ভাই তো ফোনে কথা বলছেন, একসময় ওনার প্রচন্ড চিৎকারের পর ফোন নিচে পড়ে যায়। ফোন বন্ধ হয় না, কিন্তু কোনো সাউন্ডও শোনা যায় না, মানে এমন একটা অবস্থা যে কোনো সাউন্ড নেই ভিতরে, কিন্তু ফোনের কল ঠিকই চলতেছে। তো এক সময় ওনার ভাই হ্যালো হ্যালো করতে করতে ফোনটা কেটে যায়। ওনার ভাই ইমার্জেন্সি তখনই হচ্ছে ইউএসএ থেকে বাংলাদেশে রওনা দেন। ইমার্জেন্সি রওনা দিলেও তো এটা তো মোটামুটি 3-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে একটা প্রসেস। তো উনি এরকম সময়ের মধ্যে যতদিন ওনার প্রয়োজন ছিল ততদিন লাগে উনি আসেন। আসার পরে উনি দেখেন ওনার বোন হসপিটালে ভর্তি। তো উনি হসপিটালে গিয়ে দেখেন ওনার বোনের শরীরের প্রায় 40% বা 50% অংশ আগুনে পুড়ে গেছে। তো যখন উনি ওনার বোনকে জিজ্ঞাসা করলেন যে বোন কি হয়েছে, তো ওনার বোন বললো আমি যে বিদ্যুৎ থেকে বের হয়েছি এরপরেই বাড়িতে আগুন লাগছে, আগুন লাগার পরে আমি পুড়ে গেছি, আমার মনে হয় না আমি আর বেশি দিন বাঁচবো। আমি জীবনে অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, সেগুলো সবকিছুর হিসাব আমি তোমার কাছে দিয়ে গেলাম। আমি জানি আমি জাহান্নামী, তারপরেও আমি যা যা করছি সবকিছু সত্য কথাগুলো তোমার কাছে আমি বলে দিয়ে যেতে চাই, শুধুমাত্র মৃত্যুর আগে আমার মনটা একটু হালকা করতে চাই। এই কথাগুলো বলে উনি শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করছেন, ওই আসিফ ভাই, রেহানা আপু এদের সাথে যা যা করছেন সবকিছু উনি ওনার ভাইকে বলেন। ওনার ভাইকে এই কথা বলার পর ওনার ভাই মানে মনে মনে চিন্তা করেন যে এটা কি আসলে আমার বোন, নাকি এটা কোনো আসলে শয়তান। শয়তান ছাড়া তো কেউ এই ধরনের কাজ করতে পারে না। এরপর আর কি 2-3 দিন পর ওনার বোন মারা যান। ওনার বোন মারা যাওয়ার পর এই আশিক ভাই হচ্ছে আবার ইউএসএ তে ব্যাক করেন। ইউএসএ ব্যাক করার পর উনি আর কখনো বাংলাদেশে আসেন নাই। তো উনি আমার কাছে ঘটনাটি শেয়ার করেন ইউএসএ থেকেই, মানে একদিন ফেসবুকে ওনার সাথে আমার কথাবার্তা হচ্ছিল, তো উনি আমাকে তখন ঘটনাটি বলেন, আমি হচ্ছে ওনার কাছ থেকে শুনি ঘটনাটি আজকে আর কি আপনাদেরকে রেকর্ড করে পাঠালাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। ঈদ একেবারেই আমাদের দ্বার প্রান্তে, আর আমাদের দরজায় করানার চেয়ে খুশি। আমরা আপনজনের সাথে চমৎকারভাবে ঈদ উদযাপন করব, সেটাই আমাদের আগামীর প্রত্যাশা এবং আশা করছি যে ঈদ আপনাদের সবার জন্য অনেক মঙ্গলময় হবে। এখন থেকেই বলছি, ঈদের দিনে তো বলবো, ঈদের স্পেশাল এপিসোডগুলো তো আপনারা শুনতেই পাবেন। আজকের মতো বিদায় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।